বেশ ধুমধাম করে বিয়ে হয় নন্দিনীর, কিন্তু বিয়ের পরপরই তার স্বামী তার উপর চালাতে থাকে অমানসিক নির্যাতন। এই সবকিছু জানার পরও তার শ্বশুর বাড়ির অন্যান্য লোকজন যখন তাকে কোনো সাহায্য করে না, উল্টো তাকে পাগল বলতে শুরু করে, তখন একমাত্র তার যা সম্পূর্ণাই তার পাশে এসে দাঁড়ায় এবং নন্দিনীর হয়ে সবার সাথে লড়তে থাকে। এখন এটাই দেখার পালা, সম্পূর্ণা এবং নন্দিনী মিলে কিভাবে তাদের শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে তাদের লড়াই চালিয়ে যায় এবং কিভাবে নন্দিনীর স্বামীকে তার অন্যায়ের শাস্তি দেয়। সেটাই দেখব আজকের গল্প সম্পূর্ণাতে। শুরুতেই দেখা যায় সম্পূর্ণ একটা আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে যায় আর দ্রুত বাইরে আসে। সে ধীরে ধীরে সামনে গিয়ে দেখে তাদের বাড়ির নতুন বউ নন্দিনী অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণার দিকে সে এক অসহ্য যন্ত্রণার দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সম্পূর্ণাও তাকে এইভাবে দেখে থ হয়ে যায়। তো দৃশ্য এখান থেকে চলে আসে এক সপ্তাহ আগে, যেখানে দেখা যায় সম্পূর্ণা তার দেওর রক্তিমের হবু বউ নন্দিনীর জন্য শাড়ি সিলেক্ট করছিল। রক্তিম তো খুব খুশি ছিল, তার বিয়ে নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড, কারণ মেয়েকে সেও পছন্দ করেছে। কিছুক্ষণ পরই রক্তিমের মা আলোকা আসে আর সম্পূর্ণাকে বলে, বৌমা এই বিয়েটা হচ্ছে না, কারণ মেয়ের টিকুজি মেলেনি। অন্যদিকে আমরা নন্দিনীকে দেখি, সে তার মা বাবার সাথে শপিং মলে আসে স্বর্ণ কিনতে তার বিয়ের জন্য। খুব শখ করে তার মা তাকে স্বর্ণের গহনা সিলেক্ট করে দিচ্ছিল। তখন নন্দিনীর বাবাকে কল করে জানানো হয় যে এই বিয়েটা ক্যান্সেল করা হয়েছে, কারণ হিসেবে বলা হয় তাদের টিকুজি মেলেনি, অর্থাৎ কুষ্টি মেলেনি আর কি। তো নন্দিনীর মা বাবা এতে খুবই ভেঙে পড়ে, কারণ বিয়ের সমস্ত আয়োজন করা শেষ হয়ে গিয়েছিল। এইভাবে এই মুহূর্তে বিয়ে ভাঙার তো কোনো মানেই ছিল না। এদিকে আলোকা রক্তিমকে নতুন নতুন মেয়েদের ছবি দেখাতে থাকে আর বলতে থাকে, আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে নাকি? এই দেখ তো কত মেয়ে আছে, তুই শুধু বল কাকে বিয়ে করবি, তোর কাকে পছন্দ, আমি তার সাথেই তোর বিয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না। তো রক্তিম এবার খুবই বিরক্ত হয়ে যায় আর খাবার না খেয়েই উঠে চলে যায়, কারণ তার তো এই মেয়েটাকে পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু তার মাই শেষমেশ বিয়েটা ভেঙে দিল। তো অফিসে যাওয়ার সময় রক্তিমকে সম্পূর্ণা ডাকে আর তাকে বলে, রক্তিম কি ব্যাপার, তুমি খাবার খেলে না, এইভাবে টিফিন না নিয়েই চলে যাচ্ছ যে? এইভাবে চলতে থাকলে তো হসপিটালে ভর্তি করতে হবে তোমাকে। তখন কি করবে শুনি? রক্তিম বলে, বৌদি আমি নন্দিনীকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না, আমার তাকেই পছন্দ, আর এটা তুমি মাকে ভালোভাবে জানিয়ে দিও। পরের দিন সম্পূর্ণা তার হাজবেন্ডের সাথে এই ব্যাপারে কথা বলে আর এরপরই দেখা করতে আসে নন্দিনীর কাছে। নন্দিনী একটা ক্যাফেতে আসে, তখন সম্পূর্ণা নন্দিনীর কাছ থেকে তার হাতের মাপ আর বডির মাপ চায়। এটা শুনে নন্দিনী একটু অবাক হয় আর বলতে থাকে, আমি জানি তো যে বিয়েটা হবে না, তাহলে আপনি এইসব করছেন কেন? সম্পূর্ণা তখন বলে, বাবা হয়তো বলেছেন বিয়ে হবে না, কিন্তু রক্তিম কি বলেছে জানো তো? নন্দিনী বলে, হ্যাঁ তার সাথে আমার কথা হয়েছে, সে তো বলল বিয়ে করবে, যদি তাতে পরিবারের বাইরে গিয়েও করতে হয় সেটাও সে করবে। সম্পূর্ণা বলে, তার কি প্রয়োজন, মা বাবার আশীর্বাদ নিয়েই বিয়ে হবে, এসব নিয়ে তোমরা কোনো চিন্তা করো না তো। তখন নন্দিনী বলে, রক্তিম আমার জন্য আমার পরিবারের জন্য অনেক করেছে, আমি তো তার বিনিময়ে কিছু করার সুযোগই পেলাম না। রক্তিম সত্যি খুব ভালো মনের একজন মানুষ। সম্পূর্ণা বলে, সারা জীবন অনেক সময় পাবে দেনা পাওনা শোধ করার। আর হ্যাঁ, রক্তিম আমার দেওর বলেই বলছি না, সে সত্যি খুব ভালো ছেলে, সে তোমাকে অবশ্যই খুব সুখে রাখবে, দেখে নিও, আর আমরা সবাই তোমাকে খুব পছন্দ করি। নন্দিনীও তখন খুশি হয়ে যায় আর সম্পূর্ণাকে বলে, আমিও আপনাকে পছন্দ করি, তবে বাবার জন্য একটু টেনশন হচ্ছে, কি যে বলবেন উনি। সম্পূর্ণা বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে আর উনিও বুঝতে পারবে ব্যাপারটা। এখন তুমি শুধু নিজের কথা ভাবো আর একটু খুশি থাকো তো, সামনে বিয়ে বলে কথা, এখন এমন মুখ করে থাকলে হবে? আর আশীর্বাদ করি সব যেন ভালোই ভালোই হয়ে যায়। এরপর সম্পূর্ণা বাড়ি আসে আর আলোকাকে বলে, মা যেই দোষ আপনি বলেছিলেন সেটা নিয়ে আমি একজন বাবার সাথে কথা বলে দেখেছি, তিনি বলেছেন পুরোহিত দিয়ে একটা ভালো করে পুজো করালেই সব দোষ কেটে যাবে। আলোকা বলে, আচ্ছা দেখো, তুমি বলছো আমি মানছি, কিন্তু যদি ভবিষ্যতে তাদের জীবনের কারণে কোনো অশান্তি আসে তাহলে কিন্তু তুমিই দায়ী থাকবে। এই কথাটা যেন মনে থাকে। সম্পূর্ণা এতে কোনোই পাত্তা দেয় না, সে তো মহা খুশি, আর রক্তিমও, কারণ মা মেনে নিয়েছেন। তখন রক্তিম বলে, বৌদি তুমি আমার জন্য যা করলে আমি সত্যিই তোমার প্রতি কৃতজ্ঞ,
এটা শুনে সম্পূর্ণা বলে, আমি তোমার জন্য কিছু করিনি, আমি করেছি সবকিছু নন্দিনীর জন্য, কারণ তাকে আমার অনেক পছন্দ হয়েছে, বুঝলে? রক্তিম বলে, হ্যাঁ বুঝেছি, তবে কাজটা তো আমারই। তো এরপর কথা মতো একটা পুজো করানো হয় টিকুজির দোষ কাটাতে। এরপর বেশ ধুমধাম করে নন্দিনী আর রক্তিমের বিয়েটা সম্পূর্ণ হয়। সবাই তো খুব খুশি ছিল। তো এই ছিল এক সপ্তাহ আগের কাহিনী। এখন বর্তমানে দেখা যায় নন্দিনী তার বিষণ্ণ মুখ নিয়ে সম্পূর্ণাকে কিছু বলতে তো চায়, তবে কেন যেন সে পারছিল না। সম্পূর্ণা তখন ভাবে হয়তোবা বিয়ের প্রথম তাই হয়তো নন্দিনী ঘাবড়ে গেছে। এ কারণে সম্পূর্ণা নন্দিনীকে ভালো করে বুঝিয়ে আবারও ঘরের ভেতর চলে যায়। আর আমরা সেই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে নন্দিনীর সাথে জোর জবরদস্তি করছে রক্তিম। তাকে শারীরিকভাবে আঘাতও করছিল সে। এখন এটা কি আর কেন এই আচরণ রক্তিম করেছে তা তো আমরা পরেই জানতে পারবো। দৃশ্য এরপর পরিবর্তন হয়, আর আজ নন্দিনী এবং রক্তিম যাবে তাদের হানিমুনে। তাই সম্পূর্ণা নন্দিনীকে সব কাপড় চোপড় বুঝিয়ে দেয় আর বলে, হানিমুনে গিয়ে বেশি এদিক ওদিক যাস না, কিন্তু আগে দুজনকে ভালো করে বুঝে নিস, তারপর ওসব ঘোরাঘুরি হবে। তো এই সময় দেখা যায় নন্দিনীর মুখটা অনেকটা গোমরা হয়েছিল, যেন সে রক্তিমকে একরকম ভয় পাচ্ছে। অন্যদিকে আমরা স্মিতা নামের একজনকে দেখি, সে ছিল সম্পূর্ণার বন্ধু। তো স্মিতা বিভিন্ন জায়গায় অত্যাচারের শিকার হওয়া বাচ্চাদের, বউদের, মেয়েদের আর ছেলেদেরকে রেস্কিউ করার কাজ করে। তো আজ সম্পূর্ণা স্মিতার সাথে দেখা করে। সে স্মিতাকে বলে, আমি খুব খুশি হয়েছি তোর এই কাজ দেখে, কত ভালো করে তুই এই বাচ্চাদেরকে সামাল দিচ্ছিস, সত্যি গর্ব করার মতো কাজ এটা। স্মিতা বলে, হ্যাঁ জানিস, আজ অনেক প্রেস মিডিয়া এসেছিল স্টোরি কভার করতে। সম্পূর্ণা তখন জিজ্ঞেস করে, সত্যি? আমার না আজ বন্ধু হিসেবে খুব গর্ব হচ্ছে। স্মিতা তখন বলে, আমার জন্য তোর গর্ব হচ্ছে? আর নিজেরটা কি? তুই বিয়ের আগে আমাদের সাথে কত ভলেন্টিয়ারের কাজ করতি, কিন্তু বিয়ের পর যেন খাঁচাবন্দি হয়ে গেলি। সম্পূর্ণা বলে, চুপ কর তো, এগুলো তো কবে কার কথা। স্মিতা তখন বলে, এই সম্পূর্ণা, আমাদের একটা নতুন প্রজেক্ট আসছে, তুই তাতে হেল্প করবি? সম্পূর্ণা বলে, তুই কি পাগল হয়ে গেলি? তুই একটা দিন আমার বাড়িতে এসে থাক, তখন বুঝতে পারবি বাড়িতে কত কাজ। এইসব ফেলে রেখে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। সংসারের কাজ সামলে কখন এসব করবো বলতো? এইসব কথা শুনে স্মিতা বলে, হ্যাঁ হ্যাঁ, তোর তো এখন সংসারের কাজ ছাড়া কোনো কথাই নেই। তো এখান থেকে কথা বলা শেষে বাড়ি ফিরে আসে সম্পূর্ণা। রাতে হঠাৎ করেই রক্তিম কল করে তার ভাইকে আর বলতে থাকে, দাদা ভাই, একটা সমস্যা হয়ে গিয়েছে, নন্দিনীকে পাওয়া যাচ্ছে না। এটা শুনেই সম্পূর্ণা মোবাইল নিয়ে নেয় আর বলে, কি বলছো, কি পাওয়া যাচ্ছে না মানে? আশেপাশের জায়গাগুলো খুঁজে দেখেছো? রক্তিম বলে, হ্যাঁ দেখেছি, আমি হঠাৎ করে রুমে এসে দেখি নন্দিনী সেখানে নেই। সম্পূর্ণার তখন মনে পড়ে, সেদিন রাতে তো নন্দিনী ছাদে উঠেছিল, তাহলে আজও হয়তো কোনো কারণে ভয়ে সেখানেই আছে। তাই সম্পূর্ণা রক্তিমকে বলে ছাদ চেক করে দেখতে। রক্তিমও তার কথা মতো ছাদে চলে যায়, আর সেখানে গিয়েই দেখতে পায় একটা কোণে নন্দিনী জড়সড় হয়ে বসে আছে। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। এদিকে রক্তিমের মা উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছিল যে ঠিকুজি মেলেনি বলেই এই সব হচ্ছে। তো যাই হোক, এই ঘটনার পর বাড়ি ফিরে আসে রক্তিম আর নন্দিনী। নন্দিনীকে এভাবে একা বসে থাকতে দেখে সম্পূর্ণা বলে, আচ্ছা কি হয়েছে তোর? তোকে কি কোনো বিষয় খুব বিরক্ত করছে, বা তোর কি কিছু নিয়ে খুব সমস্যা হচ্ছে? দেখ, তোর যে কোনো সমস্যা তুই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারিস, আমাকে বল না, আমি কাউকে বলবো না, বিশ্বাস কর। নন্দিনী তখন তার গায়ের মধ্যে কিছু কামড়ের দাগ দেখায় আর অনেক কান্না করতে শুরু করে। এইসব দেখে তো সম্পূর্ণা মারাত্মক শকড হয়ে যায় যে এইসব সে কি দেখছে। সম্পূর্ণা বলে, এগুলো কি কোনোভাবে রক্তিম করেছে? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না, একটা মানুষ আর একটা মানুষের উপর এমন টর্চার কিভাবে করতে পারে? আমি তো রক্তিমকে অনেক বছর ধরে দেখছি, সে একটা মেয়ের সাথে এরকম আচরণ করবে? কি হচ্ছে এসব? আমাকে প্লিজ একটু খুলে বল। তখন নন্দিনী শুধু একটা কথাই বলে, তোমরা তাকে চেনো না দিদি ভাই, সে একেবারে একটা অন্য মানুষ হয়ে যায় আমার সামনে আসলে। এরকম আরো অনেক দাগ আছে আমার শরীরে। এই সব কথা সম্পূর্ণ আর নিতে পারছিল না, তাই নন্দিনীকে থামিয়ে দিয়ে বলে, থাম থাম, আমি আর সহ্য করতে পারছি না এইসব রক্তিমের কাজ। তার সাহস হয় কিভাবে তোর সাথে এইসব করার? আমি তার সাথে কালই কথা বলবো, তাকে সব কিছুর জন্য তো জবাবদিহিতা দিতেই হবে। তো এরপর সম্পূর্ণা তার রুমে চলে আসে। তখন প্রতিম বলে, কি ব্যাপার,
তুমি কি রক্তিমদের বিষয়ে এখনো ডিস্টার্বড? সম্পূর্ণা বলে, ডিস্টার্বড হওয়ার মতোই বিষয় প্রতিম। প্রতিম বলে, দেখো এটা তাদের ব্যক্তিগত সমস্যা, আর আমাকে রক্তিম বলেছে তারা শিফট করছে নতুন ফ্ল্যাটে। তারপর কি আর তুমি তাদের ব্যাপারে কিছু জানতে পারবে? তাহলে এখন এইসব ভেবে কি হবে? সম্পূর্ণা বলে, হ্যাঁ, কিন্তু সমস্যাটা তো আর চলে গেলেই শেষ হবে না, তাই না? এটা শুনে প্রতিম বলে, আমাকে রক্তিম আরো বলেছে যে নন্দিনীর নাকি একটা মানসিক সমস্যা হচ্ছে। এই সব শুনে তো খুবই রেগে যায় সম্পূর্ণা, আর বলতে থাকে, তাই নাকি? নন্দিনীর মানসিক সমস্যা কোথায়? তুমি বুঝতে পেরেছো সেটা? আমি তো কিছুই বুঝিনি। তুমি কি আদৌ জানো তোমার ভাই রক্তিম নন্দিনীর সাথে কতটা জঘন্য কাজ করেছে? তো এরপরই সম্পূর্ণা প্রতিমকে সব সত্যিটা বলে, সে যা যা দেখে এসেছে নন্দিনীর শরীরে। এসব শুনে তো প্রতিমও হা হয়ে যায়। এদিকে রক্তিম নন্দিনীর রুমে আসে। নন্দিনী তো রক্তিমকে দেখেই ভয় পেয়ে ওঠে, আর একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে। রক্তিম তখন বলে, আমার বেশ কিছুদিন ধরেই শিফট করার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তারপর ভাবলাম বিয়ে করার পর নতুন ফ্ল্যাটে চলে যাব। তুমি কি ভাবছো, যাবে নাকি ইচ্ছে নেই? নন্দিনী তো তাকে কিছু বলার সাহসই পাচ্ছিল না, কারণ সে এবার খুব ভয় পেতে শুরু করেছিল রক্তিমকে। তার কাছে রক্তিম যেন এক অচেনা মানুষের মতো। অন্যদিকে প্রতিম সম্পূর্ণাকে বলে, এইসব কি বলছো কি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি তাদের প্রাইভেট বিষয় নিয়ে কেন এত জলঘোলা করছো? সম্পূর্ণা বলে, আমি করছি না, আমাকে নন্দিনী বলতে বাধ্য হয়েছে। আমি যা দেখেছি আর যা শুনেছি তাই বলেছি। তখন প্রতিম বলে, আস্তে কথা বলো, মা বাইরে আছে, শুনতে পাবেন তো। সম্পূর্ণা বলে, তোমার মনে হয় না মায়ের পুরো বিষয়টি জানা খুব দরকার? আর যদি শুনতে না পায় তাহলে তুমি গিয়ে কথা বলো, যাও, তোমার তো এসব নিয়ে কথা বলা উচিত। এটা শুনে প্রতিম বলে, আমি কি বলবো? তুমি এসব কি আজে বাজে কথা বলছো? এইসব কথা কি মায়ের সাথে আলোচনা করার মতো? তখন সম্পূর্ণা বলে, আচ্ছা, তাহলে তোমার ভাইয়ের সাথে তো কথা বলতে পারো, তাই না? তাকে তো জিজ্ঞেস করতে পারো সে এরকম আচরণ কেন করছে, তার সমস্যাটা কি? প্রতিম বলে, তোমার মাথায় না সত্যি সমস্যা হয়ে গিয়েছে। আমি এগুলো নিয়ে কথা বলবো আমার ভাইয়ের সাথে? কি বলছো তুমি? আমাদের বাড়িতে না এরকম কালচার নেই, বুঝলে? এটা শুনে সম্পূর্ণা বলে, তুমি কিভাবে বলছো এরকম কথা? একটা নতুন মেয়ে এসেছে আমাদের বাড়িতে, তাকে খারাপ রাখাটা কালচার? দেখো, আমি সত্যিই জানি না নন্দিনী কি বলছে আর কি হচ্ছে, তবে আমি শুধু চাই তুমি এই বিষয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলো। প্রতিম বলে, আমি বলবো না, এসব নিয়ে কথা বলা যায় না, এটা একান্তই তাদের পার্সোনাল বিষয়। আর তুমিও এই নিয়ে আর বাড়াবাড়ি করবে না তো। তাদের সবে মাত্র বিয়ে হয়েছে, হতেই পারে কত রকমের কত সমস্যা, সেগুলোতে আমরা নাক গলানোর কে? তাই আমি বা তুমি কেউই এই বিষয়ে দ্বিতীয়বার কারো সামনে কথা বলবো না, বুঝলে? সম্পূর্ণা তখন বলে, সেটা আমি বুঝবো, কথা বলবো নাকি বলবো না। অন্যদিকে রক্তিম নন্দিনীকে বলে, আমার তোমার সাথে কিছু কথা ছিল, তবে এখন দেরি হয়ে গিয়েছে, আমি ফিরে এসে বলছি। তখনই সম্পূর্ণা এসে রক্তিমকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। রক্তিম বলে, বৌদি, আমার একটু কাজ আছে, পরে কথা বলি। সম্পূর্ণা তখন বলে, আমি বেশি সময় নিব না, একটু কথা বলবো। তখন রক্তিম একরকম এড়িয়েই বলে, আমি ফিরে এসে কথা বলছি বৌদি। এই কথাটা বলেই সে দ্রুত চলে যায়। সম্পূর্ণা এই নিয়ে তার শ্বশুরের সাথেও কথা বলতে চায়, কিন্তু ওনার শরীর খারাপ হয়ে যেতে পারে বলে আর শেষে বলতে পারে না। কিন্তু সেই ব্যাপারটা কিভাবে সমাধান করবে সেটা নিয়েই ভাবতে থাকে। তো আজ সম্পূর্ণা নন্দিনীকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়, তার সাথে কথা বলে মন ভালো করার জন্য। তখন নন্দিনী বলে, আমার কিছু ভালো লাগছে না দিদি ভাই, আমি কিছুই ভুলতে পারছি না, সব সময় আমার চোখের সামনে ভাসছে সব। সম্পূর্ণা বলে, কি ভাসছে, কি বলতে চাচ্ছিস? নন্দিনী তারপর তার সাথে হয়ে যাওয়া বীভৎস শারীরিক নির্যাতনের ব্যাপারে সম্পূর্ণাকে বলে। সম্পূর্ণা তো পুরো কথাটা শোনার মতো সাহস পর্যন্ত পাচ্ছিল না। নন্দিনীর এই করুণ পরিণতির জন্য সম্পূর্ণা কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে করছে, কারণ শেষে তো এদের বিয়েটা তার কারণেই হয়েছিল। কিন্তু সে তো তখন বুঝতে পারেনি তার দেওর বিয়ের পর এমন রূপ দেখাবে। তো সম্পূর্ণা এবার নন্দিনীকে বলে, তুই একদম চিন্তা করবি না তো, আমি কথা বলবো রক্তিমের সাথে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তো রাতে সম্পূর্ণা কল করে রক্তিমকে।
রক্তিম কল রিসিভ করে আর সে জানতো তাকে কেন এত করে ডাকছে সম্পূর্ণা কথা বলার জন্য। সম্পূর্ণা বলে, তুমি কি বাড়ি আসছো? আমার কথা ছিল তোমার সাথে। রক্তিম বলে, হ্যাঁ আমি আসছি, এসে কথা বলি। তো দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সম্পূর্ণাকে তার মা কল করে আর বলে তাকে একটু মুর্শিদাবাদ যেতে হবে, কারণ সম্পূর্ণার দাদি অসুস্থ। কিন্তু সম্পূর্ণা বলে, না মা, আমি আসতে পারবো না, আমি খুব ব্যস্ত এখানে। ওই সময় আলোকা এসে বলে, আরে বৌমা, আমার সাথে কথা হয়েছে তোমার মায়ের, তোমার মুর্শিদাবাদ যাওয়াটা খুব দরকার। আর এখানে তুমি নতুন বউকে সব দেখিয়ে দিয়ে যাও, বাড়ির শেষ আমলাক, তাকেও তো এসব শিখতে হবে তাই না? সম্পূর্ণা তখন বলে, মা, নন্দিনীর শরীরটা ভালো না। আলোকা জিজ্ঞেস করে, কেন? তার আবার শরীরেরও কোনো সমস্যা আছে নাকি? বিয়ের আগে থেকেই হয়তো সে রোগী ছিল। কি এক বিপদে পড়েছি যে এই মেয়েকে ঘরে তুলে। সম্পূর্ণা বলে, মা, আমার কাছে তো তাকে বিয়ের আগে রোগা মনে হয়নি, বরং আপনি খেয়াল করে দেখছেন না, সে আমাদের বাড়ি আসার পরই বেশি অসুস্থ হয়ে পড়ছে। আলোকা বলে, সে কি কথা বৌমা, তুমি কি বলতে চাইছো? আমাদের এখানে এসে সে অসুস্থ হয়েছে কেন? তাকে তো আমরা আজ পর্যন্ত কেউ একটা ছোট্ট কাজ করাইনি। তাহলে? সম্পূর্ণা বলে, মা, শুধু বাড়ির কাজ করলেই যে কেউ অসুস্থ হবে ব্যাপারটা কিন্তু এরকম না, আরো অনেক কারণ আছে অসুস্থ থাকার। আলোকা তখন বলে, কি কারণ বলো তো? কি বলো? তুমি তো তাহলে আমাকে বলবে যে আমাদের এখানে সমস্যাটা কি। সম্পূর্ণা বলে, মা, আপনার ছেলে রক্তিম, সে বিয়ের রাত থেকেই নন্দিনীকে টর্চার করছে। তার সারা শরীরের মধ্যে বিভিন্ন রকমের নির্যাতনের দাগ হয়ে আছে, যা দেখার মতো অবস্থায় নেই। আলোকা তো এই কথা শোনার পরই খুব ক্ষেপে যায় আর অনেক চেঁচামেচি করতে শুরু করে। সম্পূর্ণাকে অনেক ধমকাতে থাকে। আলোকা বলে, তোমার লজ্জা করছে না বৌমা এসব কথাবার্তা আমার সাথে বলতে? আমি তোমার শাশুড়ি, আর তোমার রুচি এত খারাপ কি করে হলো যে তুমি স্বামী স্ত্রীর মধ্যকার বিষয় নিয়ে আমার সাথে এইভাবে আলোচনা করছো? সত্যি আমি কিছু ভেবে পাচ্ছি না। আর ওই মেয়েরও তো লজ্জা শরম বলতে কিছুই নেই দেখছি। থাকলে কি আর তাদের এইসব বিষয় তোমাকে বলতো? দেখো বৌমা, আর যেন আমি তোমার মুখে এইসব বেহায়াপনা কথাবার্তা না শুনি। এই বলেই আলোকা চলে যায়। সম্পূর্ণা তো ভেবেছিল তার শাশুড়িকে বললে হয়তো সে ব্যাপারটা বুঝবে, কিন্তু উনিই তো উল্টো রিয়াক্ট করে চলে গেল। তো তারপর রাতের বেলা রক্তিম আসলে ছাদে আসে সম্পূর্ণা আর রক্তিমকে বলে, তুমি কি আমাকে বলবে এসব কি হচ্ছে? মানে নন্দিনী যেগুলো বলছে এসব কি? মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না ওইটুকু মেয়ের সাথে তুমি এরকম বাজে কাজ করেছো। কি এসব রক্তিম, আমাকে এক্সপ্লেইন করো প্লিজ। আমার মাথা কাজ করছে না, আমি তো ভাবতেই পারিনি তুমি এমন কিছু করবে। রক্তিম তখন ভোলা ভালা হয়ে বলে, বৌদি, আম সরি, আমি আসলে একটা ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারছি না আমি কি করে কি করেছি। সম্পূর্ণ এটা শুনে বলে, কি তোমার কাছে এসব একটা ভুল মনে হচ্ছে? তোমার কথায় মনে হচ্ছে যেন এটা একটা ছোট্ট ভুল। তুমি যা করেছো এটাকে একদমই কোনো ভুল বলা যায় না রক্তিম। রক্তিম তখন বলে, বৌদি, আমি জানি, কিন্তু আমি যা করেছি তা আমার অবচেতন মন থেকে করেছি। আমি আসলে সেদিন নেশায় ছিলাম, তো তাই আমি কিছু জানিই না কিভাবে কি হলো। আমার তো ওসবের কিছুই মনে নেই। সম্পূর্ণা বলে, তুমি কি বুঝতে পারছো না এই সম্পর্কটা নষ্ট করে দিচ্ছ তুমি? তোমাকে তোমার নতুন বিবাহিত স্ত্রী ভয় পাচ্ছে। একজন স্ত্রী তার স্বামীকে ভয় কেন পাবে? এই সম্পর্কটাতে সে এখন কিভাবে থাকবে? রক্তিম বলে, আমি তার হাতে পায়ে ধরে মাফ চাইবো, সে আমাকে অবশ্যই মাফ করবে। আমি জানি আমার ভুল হয়েছে, আমাকে একটা দ্বিতীয় সুযোগ নন্দিনী দিবে আমি আশা করি। সম্পূর্ণা তখন বলে, তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমি আর কিছুই জানি না। এরপর রক্তিম নন্দিনীর কাছে আসে একটা চকলেট নিয়ে আর তার সামনে নিচে বসে তাকে সরিও বলে। রক্তিম তাকে এই আশ্বাস দেয় যা হয়েছে তা তার একটা ভুল ছিল, যা সে নেশার ঘোরে করেছে। এরকম ভুল আর কখনো কিছুতেই হবে না। নন্দিনীও তখন সহজ সরল মনে রক্তিমকে ক্ষমা করে দেয় আর তাদের এই সম্পর্কটাকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। তো পরদিন সকালে নন্দিনী সম্পূর্ণাকে বলে, দিদি ভাই, আমি এখন ঠিক আছি। আমাকে রক্তিম এসে সরি বলল আর বলেছে এরকম নাকি সে আর কখনো করবে না। সম্পূর্ণা তখন বলে, আমি চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলে যতটা যা বোঝানো যায়। তো তুই নিশ্চিত তো তার সাথে থাকার জন্য? নন্দিনী বলে, হ্যাঁ দিদি, আমি চাই তার সাথে নতুন ভাবে সবকিছু শুরু করতে। আর তোমার কাছে আমি কৃতজ্ঞ আমাকে এত হেল্প করার জন্য, সব সময় আমার পাশে থাকার জন্য। আর বৌদি, আমরা খুব তাড়াতাড়ি শিফট করব। এটা শুনে সম্পূর্ণা বলে, আমি তো বাড়ি থাকতে পারবো না, আমাকে মুর্শিদাবাদ যেতে হবে দিদাকে দেখতে। তুই পারবি তো একা একা সব সামলে নিয়ে যেতে? নন্দিনী বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তুমি তাহলে ঘুরে আসো, কোনো সমস্যা নেই। আর তুমি কোনো চিন্তাই করো না,
তো এরপরই নন্দিনী তাদের নতুন বাড়িতে শিফট করে। সে বেশ খুশি ছিল তখন। তো একদিন রাতে হঠাৎ করেই আলোকা এসে সম্পূর্ণাকে বলে, আমাকে রক্তিম কল করেছে, বলল নন্দিনীর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সম্পূর্ণ এটা শুনে বলে, কি বলছেন মা, কোথায় এখন সে? আলোকা বলে, তারা এখন হসপিটালে আছে, চলো তাড়াতাড়ি আমরাও যাব। তো এরপর হসপিটালে পরিবারের সবাই আসে। তবে সম্পূর্ণার সন্দেহ হচ্ছিল এই কাজটা রক্তিমেরই হবে, কারণ অ্যাক্সিডেন্টে তার মাথা ফেটেছে ঠিক আছে, কিন্তু তার হাতে গলায় মুখে কালো কালো দাগ কেন থাকবে? এগুলো তো কোনো অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে না। তাই সম্পূর্ণা বাইরে এসে রক্তিমকে বলে, কি করেছো তুমি নন্দিনীর সাথে? সত্যি সত্যি করে বলো বলছি। রক্তিম বলে, মানে বৌদি, তুমি এখনো আমাকেই সন্দেহ করো? আমি কেন নন্দিনীকে আঘাত করতে যাব? নন্দিনী বাথরুমে গিয়ে পা স্লিপ করার জন্য আঘাত পেয়েছে, এখানে আমার কি দোষ বুঝলাম না। সম্পূর্ণা বলে, হ্যাঁ মানলাম মাথাটা তার এজন্য ফেটেছে, কিন্তু তার বডিতে যে বাকি দাগগুলো সেগুলো কিসের রক্তিম? আর তোমার এই গল্পটা যে কতটা সত্যি তা আমি খুব তাড়াতাড়ি জানতে পারবো, শুধু হুঁশ ফিরতে দাও নন্দিনীর, তারপর সেই বলবে তোমার গল্প কতটা সত্যি আর কতটা মিথ্যা। আর এইবার কিন্তু তুমি ছাড় পাবে না রক্তিম, এই কথাটা মনে রেখো। তুমি যা করেছো তা অনেক বড় ক্রাইম, বুঝলে? তো এরপর রক্তিম আর কিছুই বলে না, একদম চুপ হয়ে যায়। তো এরপরই দেখা যায় হুঁশ ফিরে নন্দিনীর। সে তখন আধো আধো ঘুম থেকেই রক্তিমকে বলছিল তার থেকে দূরে যেতে। সে এতটাই ট্রমায় চলে যায় যে সব সময় অনুভব করতে থাকে রক্তিম এই বুঝি চলে আসলো। ডাক্তাররা নন্দিনীর ঘুমের ঘরে বলা এই সব কথাগুলো শুনে সহজেই আন্দাজ করতে পারে কাহিনীটা শুধুমাত্র অ্যাক্সিডেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। তো হুঁশ ফেরার পর নন্দিনীর সাথে দেখা করতে আসে সম্পূর্ণা। নন্দিনী সম্পূর্ণাকে বলে, আমি মরে কেন গেলাম না দিদি? সম্পূর্ণা তখন বলে, ধুর বোকামে, এইটুকু অ্যাক্সিডেন্টে কি কেউ মারা যায় নাকি? তুই দেখিস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে ফিরে যাবি, আমরা সবাই তো তোকে ভালোবাসি। নন্দিনী তখন জিজ্ঞেস করে, আর রক্তিম? রক্তিমও কি আমাকে ভালোবাসে? সম্পূর্ণা বলে, হ্যাঁ সেও তো তোকে ভালোবাসে। নন্দিনী বলে, ভালোবাসলে এইভাবে মারে কেন, এইভাবে আঘাত করে কেন? সম্পূর্ণা বলে, কি বলছিস তুই? এইসব কি আবার রক্তিম করেছে? নন্দিনী তখন বলে, আমার পেট ব্যথা করছিল, তাকে বলেছি আমার ইচ্ছে করছে না আমার থেকে দূরে থাকতে, কিন্তু রক্তিম তখন একটা পশুর মতো আচরণ শুরু করে দেয়। আমি তার থেকে বাঁচতে দৌড়ে যাচ্ছিলাম আর তখনই পড়ে গিয়ে আঘাত পাই। তো এইসব কথা বলতে বলতেই হাইপার হয়ে যায় নন্দিনী, তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সম্পূর্ণা তখন বাইরে এসে ডাক্তারকে ডেকে দেয় আর তাকে চেক করতে বলে। তখনই সেখানে পুলিশ আসে আর আলোকা সহ বাকি সবাই তো এটা দেখে ভয় পেয়ে যায়। তাই আলোকা এখানে চেষ্টা করছিল এইটা প্রমাণ করতে যে নন্দিনীর মাথার দোষ আছে, তাই এরকম একটা ঘটনা ঘটেছে। তো পুলিশও এখানে তেমন কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়িতে প্রীতমের বাবা বেশ চিন্তিত ছিল এই সব কিছু নিয়ে। প্রীতম এটা খেয়াল করে, তাই সে তার বাবাকে বলে, বাবা তুমি ঘুমাওনি? তার বাবা বলে, না আমার ঘুম আসেনি। প্রীতম তখন বলে, তুমি না অহেতুক এত চিন্তা করছো বাবা, অ্যাক্সিডেন্ট কি কারো হয় না? আর এটা তো এতটাও সিরিয়াস কিছু হয়নি, তুমি একটু বেশিই ভাবো, এজন্যই তো তোমার ব্লাড প্রেশারটাও বেড়ে যায়। এত ভাবার কিচ্ছু নেই বাবা। প্রতিমকে তার বাবা তখন বলে, আমার কাছে বড় বৌমা এসেছিল রক্তিমকে নিয়ে কিছু কথা বলতে, কিন্তু পরে আর বলল না। তাহলে কি সে কোনো গোলমালের টের পেয়েছিল যা আমাকে বলতে চেয়েও বলতে পারেনি? প্রতিম এটা শুনে বলে, আরে বাবা কিসের গোলমাল, কিছু যখন হয়নি তাহলে কি ধরবে সে? এদিকে সম্পূর্ণ পুলিশ অফিসার পৃথাকে ডেকে বলে, আমি জানি নন্দিনীর সাথে এসব কে করেছে, তার আজকের এই অবস্থার জন্য কে দায়ী। পৃথা বলে, আপনি ভারতবর্ষে থেকে বিয়ের পর তার স্বামী কি করবে না করবে সেগুলোর উপর প্রশ্ন তুলছেন ম্যাডাম? ভারতে এইসবের উপর কোনো আইন নেই, স্বামীরা যা ইচ্ছা তাই করতে পারে তাদের স্ত্রীর সাথে। এসব শুনে সম্পূর্ণা বলে, একজন বিয়ে করেছে মানে কি যা করার তাই করতে পারবে? সে কি অন্যায় করার সার্টিফিকেট পেয়ে যায় নাকি বিয়ে করলেই? আমরা তার বিরুদ্ধে কিছুই করতে পারবো না, চুপচাপ শুধু দেখবো? পৃথা তখন বলে, আমরা পারবো না, কারণ আমাদের কোনো আইন নেই, আর এই আইন যতক্ষণ না বদলাবে ততদিন এইসবের বিচার আশা করা যাবে না। সম্পূর্ণা বলে, আপনি দেখেছেন তো মেয়েটার কি বাজে অবস্থা করেছে সে, তার দিকে তাকানোর মতো অবস্থা নেই, এমনকি তার মাথাটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তখন পৃথা বলে, হ্যাঁ
এরকম মাথা ফাটানোর বিরুদ্ধে কেস করতে পারবেন। এটা ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় পড়বে, তাই কেস করলে যদি প্রমাণ হয় তাহলে সে অবশ্যই শাস্তি পাবে। তবে প্রমাণ কি করতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? সম্পূর্ণা বলে, হ্যাঁ আমি প্রমাণ করব, আমি বলবো, কারণ আমার চোখের সামনেই তো সব কিছু রয়েছে। এই সব কিছু দেখেও আমি চুপ করে থাকতে পারবো না। পৃথা তখন বলে, আপনি বললেই তো আর হবে না, ভিকটিমকেও তো বলতে হবে। সে যদি স্বীকার না করে তখন? ভারতের বেশিরভাগ স্ত্রীরাই এই সব অত্যাচার মুখ বুজে সহ্য করে, তাই আমার তো মনে হয় সে কিছুই বলবে না। সম্পূর্ণা তখন বলে, না সে বলবে, আমি জানি, কারণ এইবার রক্তিম খুব খারাপ করেছে, তাই নন্দিনী আর চুপ থাকবে না। এসব শুনে পৃথা বলে, না ম্যাডাম, নন্দিনী কিছুই বলবে না, আমি যা বললাম দেখবেন সেটাই হবে। আপনি খামোখাই লড়ার চিন্তা করছেন, কারণ এই সমাজে একটা মহিলা তার পরিবারের বাইরে গিয়ে নিজের জীবনের জন্য কোনো স্টেপ এত সহজে নিতে পারে না। এই কথা বলেই অফিসার পৃথা চলে যায়। এদিকে রক্তিম, প্রতিম আর আলোকা এরা বাড়ি চলে আসে, আর সেখানে আলোকা রক্তিমকে বলে স্নান করে আবার যা হসপিটালে, কারণ পুলিশ আসার পর নন্দিনী যদি উল্টোপাল্টা কিছু বলে দেয় তখন কি হবে, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তাই তাকে গিয়ে আগে ভালো করে বুঝিয়ে দিস কি বলতে হবে পুলিশকে। তো কিছুক্ষণ পরই বাড়ি ফিরে সম্পূর্ণাকে দেখে প্রতিম বলে, কোথায় ছিলে? এত দেরি হলো ফিরতে? সম্পূর্ণা বলে, কেন, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য না। আলোকা এসব শুনে বলে, কিভাবে কথা বলছো তুমি বৌমা? কি হয়েছে তোমার? আমাদের চিন্তা হচ্ছিল তাই জিজ্ঞেস করলাম। সম্পূর্ণা বলে, আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না মা, আপনি বরং আপনার ছেলে রক্তিম, ওই চরিত্রহীন আর নির্যাতকের চিন্তা করুন। একটা মেয়েকে হসপিটালের বেড পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেই শয়তানকে কিভাবে বাঁচিয়ে রাখবেন সেটা নিয়ে ভাবুন। তবে এইভাবে আর কতদিন করবেন মা? একবার না একবার দুনিয়া তো জানবেই, আপনার পরিবারের আসল রূপ সবার সামনে আসবেই। তো এখানে খুব বড় সড় একটা ঝগড়া হয়ে যায় তাদের মধ্যে। রক্তিমও বেশ চেঁচামেচি করে, সাথে বাকিরাও যার যার মতো কথা বলে। তবে এখন সম্পূর্ণা মারাত্মক রেগে আছে, আর সে যা ইচ্ছা তাই করতে পারে রক্তিমকে শাস্তি পাওয়ানোর জন্য। তো এরপর দেখা যায় রক্তিম হসপিটালে আসে, আর এখানে এসে খুব ভদ্রভাবে নন্দিনীর সাথে কথা বলতে শুরু করে। রক্তিম নন্দিনীকে বলে, ভালোই আছো তাহলে? নন্দিনী বলে, রক্তিম বলে, আচ্ছা শোনো, পুলিশ আসতে পারে, অ্যাক্সিডেন্ট কেসে তারা তাদের রুলসের জন্য কথা বলতে আসে। যদি পুলিশ প্রশ্ন করে যে তুমি কিভাবে পড়েছো, তাহলে তুমি বলবে বাথরুমে পড়ে গিয়ে মাথা ফেটেছে। আসলে আমি আর ভেজাল চাই না, আমি একটু শান্তিতে বাকিটা সময় থাকতে চাই। আর আমার মনে হয় তুমিও অশান্তি চাও না, তাই আমি যেমন বলছি তেমনই বলবে, ঠিক আছে? আমাদের বিয়ে নিয়ে কিছু বললে তুমি বলবে আমাদের স্বাভাবিক সম্পর্ক, সবকিছু ঠিকই আছে, কি মনে থাকবে তো? নন্দিনী বলে, হ্যাঁ ঠিক আছে। তো পৃথা নন্দিনীর সাথে কথা বলতে আসে, কিন্তু সে পৃথাকে কিছুই বলতে চায় না। পৃথাও তো ঠিক এমনটাই ভেবেছিল যে নন্দিনী কিছুই বলবে না তার স্বামীর বিরুদ্ধে। তাই পৃথা এবার কল করে সম্পূর্ণাকে, আর তাকে বলে, আমি এসেছিলাম নন্দিনীর সাথে কথা বলতে, কিন্তু সে তো কিছুই বলছে না, আমি যা জিজ্ঞেস করছি তাতেই না করছে। এইভাবে কিছুই তো করা যাবে না ম্যাডাম, আপনি একটু কথা বলে দেখুন সে কি বলে। তো তারপর নন্দিনীর কাছে মোবাইল দেয় পৃথা, আর নন্দিনী কলে কথা বলতে গিয়েই কান্না শুরু করে দেয়। সম্পূর্ণা তখন বলে, নন্দিনী দেখ, রক্তিম অসুস্থ, তুই কি চাস এরকম একটা অসুস্থ মানুষের সাথে বাকি জীবনটা কাটাতে? তুই কি পারবি এভাবে অত্যাচার সহ্য করে দিনের পর দিন চলতে? নন্দিনী তখন এই সব কিছু শুনে কান্না করতে থাকে, সে আর কিছুই বলতে পারে না। সম্পূর্ণা তখন বলে, নন্দিনী তুই কান্না না করে আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। তুই যদি এইসবই চাস নিজের জীবনে, তাহলে আমি তোকে কিছুই বলবো না, আমার কিছু বলার নেই। আর যদি ভেবে থাকিস এসব সহ্য করবি না, নিজের জীবনে ঘুরে দাঁড়াবি, তাহলে আমি তোর পাশে আছি, আমি তোর পাশে সব সময় থাকবো, বিশ্বাস কর। তাই তোকে সত্যি কথাটা বলতেই হবে নন্দিনী, এইভাবে মুখ বুজে থাকলে চলবে না, কারণ এসবের পর একটা লোকের সাথে তো আর সারাটা জীবন কাটানো যায় না, তাই না? এখন দেখ বাকিটা তোর উপরে, তুই এখন কি করবি? তো নন্দিনী তারপর অনেক কিছু ভাবে। তো দেখা যাক এবার নন্দিনী কি সিদ্ধান্ত নেয়। এদিকে সকালের চা খেতে বসে রক্তিম, আলোকা। তখনই সেখানে
পুলিশ অফিসার পৃথা আসে আর বলতে থাকে, রক্তিম সান্যাল, আপনাকে তো আমাদের সাথে একটু থানায় যেতে হবে। রক্তিম বলে, মানে আমি কি করেছি? আপনারা চাইলেই কি আমাকে থানায় নিয়ে যেতে পারবেন নাকি, তাও বিনা দোষে? প্রতিম তখন এসে রক্তিমকে শান্ত হতে বলে আর পৃথার সাথে সে কথা বলতে যায়। প্রতিম বলে, আচ্ছা আপনারা যে এসেছেন তাকে গ্রেফতার করতে, তার দোষটা কি? পৃথা বলে, নতুন বিয়ে করা স্ত্রীকে শারীরিক নির্যাতন করার জন্যই তাকে আমরা গ্রেফতার করতে এসেছি, কারণ এটা একটা অন্যায়। প্রতিমের বাবা তো এটা শুনে শকড হয়ে যায় আর বলতে থাকে, এই দিনও আমাকে দেখতে হলো? আলোকা বলে, কি বলছেন আপনি? নন্দিনী তো আমার মেয়ের মতো। পৃথা বলে, আরে ম্যাডাম, আমি জানি বিয়ে করলে এই বিশেষ লাইসেন্স পাওয়া যায়, কিন্তু এটা একটু লাইসেন্সের বাইরে কাজ হয়ে গিয়েছে। মানে নন্দিনীর মাথার যে আঘাতটা, সেটা অন্য কথা বলছে। এসব শুনে রক্তিমের বাবা বলে, কিন্তু সেটা তো অ্যাক্সিডেন্ট ছিল। পৃথা বলে, অ্যাক্সিডেন্ট তো আপনাদের ব্যাখ্যা ছিল, কিন্তু নন্দিনী বলেছে এটা অ্যাক্সিডেন্ট ছিল না। আলোকা এটা শুনে বলে, যদি সে বলেও থাকে তার প্রমাণ কি যে সে সত্যি বলেছে? সম্পূর্ণা বলে, নন্দিনীর অনেক প্রমাণই আছে মা, ডাক্তারের সাথে কথা বলা হয়েছে। ডাক্তার বলেছেন নন্দিনীর শরীরে যতগুলো আঘাত ততগুলোই প্রমাণ, আর সেই বিশ্লেষণ করতে গেলে সেটা হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে না। তখন পৃথা বলে, কি সত্যি কি মিথ্যা তা তো আদালতেই প্রমাণ হবে, তবে আপাতত রক্তিম সান্যাল আমার সাথে চলুন আর আমাকে আমার কাজ করতে দিন, আমার কাজে ব্যাঘাত ঘটাবেন না। তো তারপরে পৃথা রক্তিমকে নিয়ে চলে যায়। এই সময় তো পুরো পাড়ায় হই হুল্লোড় পড়ে যায়। প্রতিবেশীরা এসে আলোকাকে জিজ্ঞেস করে, তোমার ছেলেকে পুলিশ নিয়ে গেল কেন? সে কি অপরাধ করেছে? তো জনে জনে এবার সবাই রক্তিমদের নিয়ে সমালোচনা করা শুরু করে দেয়। এদিকে রক্তিমকে পুলিশ স্টেশনে আনার পরও রক্তিমের এতটুকু লজ্জাবোধ কাজ করে না, সে যেন একেবারেই নিষ্পাপ এরকম আচরণ করতে থাকে। তো এরপরই দেখা যায় রক্তিমকে ছাড়ানোর জন্য প্রতিমরা চলে আসে অ্যাডভোকেট দুর্বারের কাছে। দুর্বার অনেক বড় একজন উকিল। সে বলে, আপনাদের আমাকে সবটা সত্যি সত্যি বলতে হবে, যা যা হয়েছে সেই সব কিছু, আর কেন পুলিশ এসেছে এই সবটা বলুন আমাকে, কোনো কিছু লুকিয়ে রাখবেন না। তো আলোকা বলতে থাকে, এই সব কিছুর মূলে তো সম্পূর্ণাই নন্দিনীকে উস্কে দিয়েছে এই সব করতে। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি। অন্যদিকে স্মিতাকে সম্পূর্ণা নন্দিনীর এই বিষয়টি জানায়। স্মিতা বলে, আমি সত্যিই গর্বিত যে তুই এত বড় একটা পদক্ষেপ নিয়েছিস, তুই অন্যায়কে অন্যায় বলতে যেয়ে থেমে যাসনি। সম্পূর্ণা তখন বলে, আমি কি আর করতে পারলাম বল? কিছুই তো করতে পারিনি এখনো। আমার জন্যই তো নন্দিনী আজ এই অবস্থায় আছে, আমি তো এদের বিয়েটা দিয়েছিলাম। এসব শুনে স্মিতা বলে, তোর দোষ কোথায়? তুই তো আর জানতি না যে রক্তিমের এইরকমও একটা রূপ বের হবে বিয়ের পর। তুই এখনো যে দায়িত্বটা নিয়েছিস সেটাই বা কয়জন পারে? এটা তো অনেক বড় একটা দায়িত্ব, তাই শক্ত হয়ে থাকবি, কোনোভাবেই ভেঙে পড়বি না। সম্পূর্ণা বলে, তারা বড় উকিলের কাছে গিয়েছে, তাই আমাদেরকেও একটা উকিল খুঁজতে হবে। তার জন্য তুই আমাকে একটু হেল্প কর, কাল হয়তো কেসটা কোর্টে উঠবে। এদিকে দুর্বার বলে, কেস কাল কোর্টে উঠবে। আলোকা বলতে থাকে, তাহলে তো মান সম্মানের আর কিছুই থাকবে না। এই সময় প্রতিম বলতে থাকে, হ্যাঁ, আর সবার আগে রক্তিমের জবটা যাবে। আলোকা বলে, না না, এরকম তো হতে দেওয়া যাবে না। সে দুর্বারকে বলতে থাকে, আপনাকে কিছু একটা করতেই হবে। দুর্বার তখন বলে, ঠিক আছে, আমি চেষ্টা করছি, তবে আপনাদেরকে আগে একটা কাজ করতে হবে। আপনারা যে কোনোভাবে নন্দিনীর থেকে এই স্টেটমেন্টটা আনবেন যে সে পুলিশকে যা যা বলেছে সেগুলো সে নিজের হুঁশে থেকে বলেনি, যা বলেছে তা একটা ভুল ছিল। তবে এই কাজটা এত সহজ হবে না, তাই আমাদেরকে একটু আঙুল বাঁকাতে হবে। তারপরে নন্দিনীকে হসপিটালে দেখতে আসে সম্পূর্ণা। সে সেই নন্দিনীকে সরি বলে। তখন নন্দিনী বলে, আরে দিদি, তুমি কেন সরি বলছো? তুমি তো আমার পাশে শুরু থেকেই ছিলে, একমাত্র তুমিই তো আমার আপনজন। আমার নিজের মা বাবাও আমার খবর নেয় না, আমার সাথে কথা বলে না, তাই তুমি ছাড়া আমার আর কে আছে? সম্পূর্ণা বলতে থাকে, তোর সাথে যা যা হয়েছে সেই সমস্ত কিছুর দায়িত্ব আমাদেরই বল। আমি তো কিছুই প্রথমে বুঝতে পারিনি, আর তার জন্য তুই কতটা যন্ত্রণা সহ্য করেছিস। নন্দিনী তখন বলে, না দিদি, তুমি এইভাবে বলো না। আর রক্তিম এসেছিল, সে আমাকে বলেছিল যে আমি যেন পুলিশকে অ্যাক্সিডেন্টের কথাটা না বলি। তখন সম্পূর্ণা বলে, কিন্তু তুই তো সত্যিটা বলেছিস, তুই তো সাহসী।
নন্দিনী বলে, আমার তো ভয় হচ্ছে দিদি, আবার আমাকে নিয়ে ঝামেলা শুরু হবে না তো? সম্পূর্ণা বলে, কিসের ঝামেলা আর কিসের ভয় পাচ্ছিস তুই এত? তুই তো কোনো অপরাধ করিসনি, তুই একটা ক্রিমিনালকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে দিচ্ছিস। তাই এটা নিয়ে তুই আর কিছুই ভাববি না, তুই যা করেছিস সব ঠিক করেছিস। তো অন্যদিকে আলোকা নন্দিনীর মায়ের কাছে এসে ক্ষমা চায় আর বলে, আপনিই পারবেন আমার ছেলেকে বাঁচাতে। আপনি তো জানেন আমাদের রক্তিম আপনাদের পরিবারের জন্য কত করেছে। এবার আপনি দেখুন, আমার বড় বউয়ের উস্কানিতে আপনার মেয়ের সংসারটা ভেঙে যেতে চলেছে। তাই আমি চাই আপনি কিছু একটা করুন আর আপনার মেয়েকে বোঝান। তো তারপরই হসপিটালে দেখা করতে আসে নন্দিনীর মা। তার মা বলে, তুই এসব কি করে পারলি? দুনিয়ার তো এটাই নিয়ম, একজন মেয়ের জন্য পুরুষ আর নারী কখনো সমান হয় না। তোকে বুঝতে হবে, স্বামী ছাড়া সেই মেয়ের কোনো সম্মান থাকে না। পুরুষরা তো তাদের মতো, তারা অনেক উপরে থাকে, আর আমাদের কাজই হচ্ছে তাদের সেবায় জীবন কাটানো। রক্তিম আমাদের জন্য কত কি করলো, তোর ভাইয়ের সবে সবে জবটা মিলল, এখন এই সব শেষ হলে আমাদেরও তো বেঁচে কোনো লাভ নেই বল। তো এইখানে নন্দিনীকে তার মা একরকম ব্ল্যাকমেইল করতে থাকে আর সে সফলও হয়। এরপর থানা এসে কেসটাও তুলে নেওয়া হয়। রক্তিম তো বাড়ি ফিরে আসে খুশি মনে, তার তো এখন আর কোনো চিন্তাই থাকলো না। কিন্তু নন্দিনী তার বিষণ্ণ মন নিয়ে ফিরে যায় নিজের বাবা মায়ের বাড়ি। এই সময় সম্পূর্ণা বাড়ি আসে আর সবার সাথে ঝগড়া শুরু করে, কারণ তাকে আজে বাজে কথা বলছিল আলোকা। প্রতিম তখন সম্পূর্ণাকে রুমে এনে বলে, তুমি শান্তি পছন্দ করো না তাই না? তোমার জন্য কেউ শান্তিতে থাকতে পারবে না নাকি? যেখানে নন্দিনী নিজে কেস তুলে নিয়েছে সেখানে তোমার কি সমস্যা হচ্ছে বুঝলাম না তো। সম্পূর্ণা বলে, সেটাই তো, সে কেন কেস তুলে নিল হঠাৎ? কি করেছো তোমরা তার সাথে? কি বলেছো? কি ভয় দেখালে তাকে? প্রতিম বলে, দেখো, তোমার যদি এতই শখ থাকে এইসব করার, তাহলে এইসব তুমি আমার বাড়ির বাইরে গিয়ে করবে, আমার বাড়ি আর ফিরতে পারবে না তুমি। তো এই কথাতে সম্পূর্ণা খুব কষ্ট পায়। সে যেই পরিবারকে 7টা বছর দিল, সেই পরিবারের কেউ আসলে তাকে আপন ভাবতই না, তাই হয়তো আজ সহজেই তাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে পেরেছে। তো এরপরই সম্পূর্ণা আসে স্মিতার সাথে দেখা করতে। স্মিতা বলে, শোন সম্পূর্ণা, তুই সারা জীবন তাদেরকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলি, তারা কিন্তু তা চায়নি, তারা তোকে আপন ভাবেনি, ভালোবাসেনি। আর তোর যে দেওর রক্তিম, এটা তার একটা মানসিক রোগ, সে আসলে অসুস্থ। তার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে আর তাকে আমরা যদি একবার পেতাম, তাহলে ব্যাপারটা সহজ হতো আর কি। আমরা প্রমাণ করতে পারতাম রক্তিম তার সাথেও একই নির্যাতন করেছে। তো এখান থেকে পরদিন সম্পূর্ণ আসে নন্দিনীর বাড়ি তার সাথে দেখা করতে। দেখা যায় নন্দিনীকে তার মা সম্পূর্ণার সাথে কথা বলতে দিতে চাইতো না। সম্পূর্ণা তাও জোর করে কথা বলে আর জানতে পারে রক্তিম আবারও নন্দিনীর জীবনে ফেরার জন্য চেষ্টা করছে। সে নন্দিনীর জন্মদিনে বাইরে যাবে খেতে। তো সেদিনই নন্দিনীকে এসে সম্পূর্ণা বলে, তোকে আমাদের সাথে যেতে হবে একটা জায়গায়। নন্দিনী বলে, কিন্তু দিদি, আমার সাথে তো রক্তিম আছে। সম্পূর্ণা বলে, এত ভাবার সময় নেই, আগে আমাদের সাথে চল। তো এরপরই সে নন্দিনীর সাথে দেখা করায় রক্তিমের এক্স গার্লফ্রেন্ড পল্লবীকে। পল্লবী নন্দিনীকে বলে, আমার আর রক্তিমের 1 বছরের সম্পর্ক ছিল, তবে তা ছিল মারাত্মক ভয়ঙ্কর সম্পর্ক। আর আমি বোকার মতো তার এই সব টর্চারগুলোকেই ভালোবাসা ভাবতাম। সে আমাকে এত আঘাত করত যে আমি এখনো ট্রমাটাইজ হয়ে যাই ভাবলে। নন্দিনী, তুমি যদি নিজের জন্য রুখে না দাঁড়াও, তাহলে এই রক্তিম একদিন তোমাকে ভেতর থেকে মেরে ফেলবে। এরপর পল্লবীর কথাগুলোর সাথে নন্দিনী তার সাথে হয়ে যাওয়া টর্চারের মিল পায়। আর ভুল করার পর যে রক্তিম বারবার সরি বলতো, এই সবও আসলে তার ফাঁদ। তো অফিসার পৃথা তারপর বলে, নন্দিনী, আমার মতো ভুল তুমি করো না, চুপ থেকো না। তারপর পৃথাও দেখায় তার সাথে হয়ে যাওয়া টর্চারগুলোর চিহ্ন। পৃথাকেও তার হাজবেন্ড একসময় নির্যাতন করত, তবে তখন সে কোনো বিচারের আশা করেনি। আর তখন পৃথা পুলিশও ছিল না, তাই তার হাজবেন্ডকে সে কিছু করতে পারেনি। তবে এই সুযোগ নন্দিনীর কাছে আছে। নন্দিনী তো এবার এক গভীর ভাবনা চিন্তায় পড়ে যায়। তারপর সে সিদ্ধান্ত নিয়ে বাড়ি আসে। রক্তিম তখন বলে, নন্দিনী, আমাকে না বলে কোথায় গিয়েছিলে? চলো, তোমার সাথে আমার কথা আছে। নন্দিনী বলে সে যাবে না, আর সে এবার এক থাপ্পড় দিয়ে দেয় রক্তিমকে। এরপর এখানে নন্দিনী সবাইকে অনেক অনেক কথা শোনায়।
সে বলে, মা, আজ যদি আপনার মেয়ের সাথে এরকম কিছু হতো তাহলে আপনি কি সহ্য করতে পারতেন? অবশ্য আপনাদেরকে কেন বলছি, আমার নিজের মা বাবাই তো আমাকে ছেড়ে দিয়েছে। আমার পৃথিবীতে একমাত্র দিদি ভাই আছে, যার সাথে আমার রক্তের টান না থাকলেও আত্মার টানটা অনেকটা আছে। আর আমি আপনাদের হাতের পুতুল হয়ে থাকবো না, আমি আমার জীবনের জন্য লড়বো। তো এরপর সম্পূর্ণাকে যখন আলোকা এসে রিকোয়েস্ট করে বলে যে সে যেন রক্তিমকে বাঁচায়, তখনও সম্পূর্ণা বলে, এই পরিবার তো আমার নয়, যদি আমার হতো তাহলে হয়তো আমাকে তাড়িয়ে দেওয়ার কথা এত সহজে বলতে পারতেন না। যাই হোক, আমি আছি নন্দিনীর পাশে, আর তাকে আমি যে করেই হোক ন্যায় বিচার পেতে হেল্প করব। আমি হয়তো এই পরিবারের মধ্যে ছিলাম, কিন্তু আপনারা কখনোই আমার নিজের ছিলেন না, কখনো হতে চানওনি। তো নন্দিনী বলে, আমি পুলিশের কাছে রিপোর্ট করে এসেছি। আলোকা তো এসব শুনে একরকম মাফ চাইতে থাকে সম্পূর্ণার কাছে, তার হাত ধরে রিকোয়েস্ট করে এরকম কিছু না করতে। কিন্তু এখানে সম্পূর্ণা তাদেরকে কিছু কথা শোনায়। এরপরই নন্দিনীকে নিয়ে চলে যায়। সম্পূর্ণা যাওয়ার সময় তার স্বামীর দিকে তাকাতেই দেখা যায় প্রতিম হাসছে, যেন সে খুশি সম্পূর্ণা যা বলেছে বা করেছে সেই সব কিছুর জন্য। এরপরে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখি, কেউ একজন তার উপর শারীরিকভাবে নির্যাতন করছিল। তখনই আবার দেখা যায় সেই বাচ্চা মেয়েটা আর কেউ না, সম্পূর্ণাই ছিল। তো দেখা যায় সম্পূর্ণা এই স্বপ্নটা দেখে ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসে। তার মানে তার জীবনটাও অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে, যেগুলো ফেস করাটা খুব একটা সহজ কাজ নয়। তো দেখা যায় আজ 5 মাস হয়ে গিয়েছে সম্পূর্ণা আর নন্দিনী রক্তিমের বিরুদ্ধে কেস নিয়ে লড়ছে। দেখা যায় তাদের দুজনের একটা ভিডিও করছিল একজন ইউটিউবার। সম্পূর্ণা যে এত বড় একটা লড়াই লড়ছে সেজন্যই এই ইন্টারভিউ নিতে আসা। তো নন্দিনী বলতে থাকে, আমরা আসলে আজ 5 মাস হলো লড়াই করছি, সেই একই প্রশ্ন আদালতে, একই সমস্যা, আর এখনো একই রয়েছে সবকিছু। তাই আপাতত আমরা একটু ক্লান্ত ওই প্রশ্নগুলো নিয়ে। তো সম্পূর্ণা তারপর শুরু থেকে এখন পর্যন্ত কি কি হলো সেই সব কিছু তাকে বলে। দেখা যায় তারা দুজন এখন থাকছে সম্পূর্ণার মায়ের বাড়িতে। সম্পূর্ণা বর্তমানে স্মিতার এনজিওতে কাজ করে, আর নন্দিনী একটা গানের স্কুলে গান শেখায়। এভাবেই তাদের জীবন কাটছে। তো এরপরই দেখা যায় তারা আদালতে চলে আসে। শুরু হয় বিচার কার্য, যেখানে আলোকা বলে, আমার ছোট বৌমা বিয়ের দিন থেকেই এই রকম সব সময় মুখ গোমরা করে থাকে আর চুপচাপ হয়েই বসে থাকতো সে। এরপর যত দিন যেতে থাকে সে ততই বেশি চুপচাপ থাকতে শুরু করে দেয়। কেমন যেন অদ্ভুত ব্যবহার ছিল তার। তখন থেকেই আমার তার উপর সন্দেহ হয়। আমি বুঝতে পারি সে আসলে মানসিক রোগী। আর এই বিষয়টা নিয়ে আমাদেরকে তার মা বাবা কিছুই বলেনি। এই সব কিছু তারা লুকিয়ে গেছে, আমাদেরকে ঠকিয়ে আমাদের ছেলের কাছে তাদের এই পাগল মেয়েকে বিয়ে দিয়েছে। এসব শুনে দুর্বার বলে, তার মানে আপনি বলতে চাইছেন আপনার ছেলের বউ মানসিক রোগী? আলোকা বলে, হ্যাঁ সেটাই তো, আমি তো বললামই। আমি দেখেছি সে গাদা গাদা ওষুধ খেত, ডাক্তার বলেছে এগুলো নাকি মানসিক রোগীরাই খায়, তাই আমি নিশ্চিত তার মাথায় সমস্যা আছে। তো তারপর দুর্বার মিনতিকে ডাকে, যে রক্তিমদের বাড়িতে কাজ করত। তো দুর্বার মিনতিকে বলে, আচ্ছা আপনি সান্যাল বাড়িতে আছেন কয় বছর হলো বলুন তো? মিনতি জানায়, এই তো 5 বছর। তো দুর্বার বলে, আচ্ছা তাহলে আপনি নিশ্চয়ই সেই বাড়ির লোকেদের আচার আচরণ সম্পর্কেও জানেন, তাদেরকে তো আপনি এত বছর যাবৎ দেখে আসছেন। এখন বলুন তো রক্তিমের আচরণ কেমন ছিল? সে কি কখনো তার বউকে পিটিয়েছে? মিনতি বলে, না না, আমি যতটুক জানি ছোটবাবু তো এই পর্যন্ত একটা পিঁপড়াকেও মারেননি, তাহলে বউ মারবেন কিভাবে? ছোটবাবু এরকম নয়, আমাদের ছোটবাবুর মতো মানুষ তো খুব কমই আছে, তিনি তো মাটির মানুষ একেবারে। তো তারপরই আজকের মতো এখানেই বিচার শেষ হয়। বাইরে আসার পর পৃথা বলে, কি দেখলেন তো কিভাবে তারা টাকা দিয়ে সব কিনে নিয়েছে? আর ওই মিনতি তো থানায় একরকম কথা বলল, আর আদালতে এসে আর এক রকম। সবগুলো টাকার জন্য বিক্রি হয়ে গিয়েছে, এজন্যই এত ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে গেল। তো তারপর নন্দিনী সম্পূর্ণাকে বলে, দেখলে দিদি, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে, সবাই কেমন মিথ্যা মিথ্যা কথা বলল আমায় নিয়ে। এইভাবে চলতে থাকলে তো আমরা হেরে যাব, কোনোভাবেই তাদের সাথে পেরে উঠবো না। কি করব এখন আমরা? সম্পূর্ণা বলে, ধৈর্য ধর আর একটু আশা রাখ, এই মুহূর্তে ভেঙে পড়লে কোনোভাবে চলবে না, আমাদেরকে তো শক্ত হয়ে লড়তে হবে। আমরা যেই পথে এগিয়েছি এখান থেকে আর ফেরার পথ নেই, তাই আমাদেরকে শেষ পর্যন্ত লড়তে হবেই। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সম্পূর্ণার মায়ের বাড়ির পরিবারের লোকদেরকে। সেখানে আছে সম্পূর্ণার ভাই সমাক, ভাইয়ের মেয়ে টিকলি আর ভাইয়ের স্ত্রী সহ সম্পূর্ণার মা। তো
তো সম্পূর্ণা টিকলিকে খাবার খাওয়াচ্ছিল। তখনই সমাক বলে, এত আদরে বাদর করিস না তো, ওকে রেখে দে, খেতে ইচ্ছে করলে নিজেই খেয়ে নিবে, তোর খাইয়ে দিতে হবে না। তখন সম্পূর্ণার মা বলে, কি কথা বলছিস তুই, দেখিস না ও নিজের হাতে খেতে গেলে কত খাবার নিচে ফেলে দেয়। তখন সম্পূর্ণাও বলে, হ্যাঁ মা, দেখো এখন সে নিজে বড় হয়েছে আর বাবা হয়েছে, তাই এই সব কথা বলছে। ওর ছোটবেলার গল্পটা বলো তো, ও কিভাবে খেত, কত নাটক করে। সমাক তখন বলে, এই দেখ এখন এসব কথা মনে করবি না কিন্তু। তো এই নিয়ে তারা সবাই হাসাহাসি করতে থাকে। যাই হোক, এরপরই দেখা যায় সেখানে নন্দিনী আসে। তখন সম্পূর্ণার মা বলে, এত দেরি হলো আজ, আমার না আর ভালো লাগে না তোকে এইভাবে প্রত্যেকদিন কোর্ট আর বাড়ির চক্কর দিতে দেখে। আমি তোকে এভাবে দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছি। নন্দিনী তখন বলে, আর বেশি দিন এসব সহ্য করতে হবে না মাসিমা, আমি হয়তো তাদের সাথে আর পারবো না, আমাকে হেরে যেতে হবে, তারা আমাকে হারিয়েই দিবে। এসব শুনে সম্পূর্ণা বলে, শোন এইসব কথা এখন বাদ দে, আগে ফ্রেশ হয়ে আয়, আমরা খেতে বসবো। তো নন্দিনী চলে যায় ফ্রেশ হতে। তখন সম্পূর্ণা তার মাকে বলে যে কেন সে নন্দিনীকে এরকম প্রশ্ন করেছে, তার এসব জিজ্ঞেস করার কি দরকার। সম্পূর্ণার মা তখন বলে, আরে আমার তো মায়া লাগে মেয়েটার জন্য, তাই বলেছি, তাকে এই কয়দিনে আমি খুব নিজের ভেবে ফেলেছি রে। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সম্পূর্ণা আবারও তার ছোটবেলার সেই দৃশ্যটা দেখে। এসব দেখেই সে কেমন যেন অস্থির হয়ে ওঠে, তাই নিজের মনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে আসে স্মিতা আর তার এনজিও নিয়ে কথা বলে। স্মিতা খেয়াল করে সম্পূর্ণা তার নিজের মধ্যে নেই, তাকে কেমন অদ্ভুত লাগছে। তখনই স্মিতা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, আদালতে কি কোনো সমস্যা হয়েছে? সম্পূর্ণা বলে, না, সেখানে তো আগের মতোই সব চলছে। তখনই স্মিতা জিজ্ঞেস করে, তাহলে কি হয়েছে, কেমন যেন অন্যমনস্ক লাগছে। সম্পূর্ণা বলে, আমি না আবারও সেই স্বপ্নগুলো দেখছি, মানে আমি দেখতে চাই না কিন্তু তাও না বারবার চলে আসছে, কি করব বুঝতে পারছি না, আর এসবই বা আমি কেন দেখছি সেটারও কোনো মানে আমি বুঝতে পারি না। স্মিতা তখন বলে, তুই ছোটবেলায় যেই স্বপ্ন দেখতি সেগুলো আবারও দেখতে শুরু করেছিস, তাই তো, তার মানে তুই এগুলো নিয়েই ভাবছিস? সম্পূর্ণা বলে, আসলে আমি সকালে ঘুম থেকে উঠে ভাবছি যা দেখেছি তা যেন একটু আগেই হলো আমার সাথে। এসব শুনে স্মিতা বলে, দেখ যদি তুই না ভাবিস তাহলে তো আর স্বপ্ন আসবে না, তাই না? আর সেই লোক তো এখন এই পৃথিবীতেও নেই যে তোর ভয় পাওয়ার কারণ থাকবে। এরপর তাদের কাছে আর একটা কেস আসে যেটা নিয়ে তারা ডিসকাস শুরু করে দেয়। অন্যদিকে আলোকা প্রতিমকে বলে, আজ সন্ধ্যায় বাড়ি থেকো, কারণ উকিল এসে বলে সবকিছু বুঝিয়ে দিবে যে আদালতে কতটা কি বললে আমরা এই কেস জিতে যাব। এসব শুনে প্রতিম বলে, এগুলো করার কি দরকার আছে মা, আমি যা দেখেছি আর যেটা জানি তাই বলবো, বানিয়ে বানিয়ে মিথ্যা বলার তো কোনো প্রয়োজন আমি মনে করছি না। আলোকা বলে, আরে এইভাবে বললে তো হবে না, কথার মধ্যে যদি রসকস না থাকে তাহলে আমরা জিতবো কিভাবে? তখনই সেখানে রক্তিম আসে আর বলতে থাকে, সে তো তার স্ত্রীর সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাই এসব বলছে, স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই সে এইসব কথা বলছে, বুঝতে পারছো না মা? আলোকা এটা শুনে বলে, কি বলছে এসব রক্তিম, তুই তোর স্ত্রীর সাথে যোগাযোগ রাখছিস, তুই কি আমাদের শত্রু নাকি? তো এরপরই দেখা যায় প্রতিমার আলোকার মধ্যে একটা বড় সড়ো ঝগড়া হয়ে যায়। প্রতিম তারপর আবার দেখা করতে আসে সম্পূর্ণার সাথে আর বলে, আমি সত্যি এতদিন ভুল বুঝেছি তোমাকে আর আমার পরিবারের সবাইকে, সবসময় ভাবতাম তারা যা বলছে যা করছে একেবারে ঠিক, কিন্তু আজ আমি তাদের আসল রূপটা দেখেছি, খুব ভালো করে বুঝেছি তাদেরকে। তাই শোনো, আমি ফ্ল্যাট দেখছি, তুমি সময় করে চলে এসো, সেটা পছন্দ হলে আমরা ওখানেই শিফট হব। সম্পূর্ণা তখন বলে, কি বলছো, তুমি বাড়ি ছেড়ে দিবে? তাহলে তো মা বাবা একা হয়ে যাবেন, আর 2 দিন পর রক্তিমের জেল হয়ে গেলে তারা তো বাড়িতে একা পড়ে যাবে, কোনো ইমার্জেন্সি হলে একটা ওষুধও কিনতে পারবে না। এসব শুনে প্রতিম বলে, তুমি কি এবার একটু নিজের কথা ভাববে, আমাদের কথা ভাববে? সম্পূর্ণা বলে, তোমার কি মনে হয় আমি চাই না আমাদের মধ্যে সব ঠিক থাকুক? কিন্তু এইভাবে নয় প্রতিম, তুমি এখন যাও, পরে কথা হবে। তো এরপর প্রতিম তাকে আর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা নন্দিনী সম্পূর্ণাকে বলে সে তার গয়নাগুলো বিক্রি করে দিবে, কারণ তাদের কাছে বর্তমানে যেই উকিল আছে তাকে দিয়ে এই কেস হবে না, সে ঠিকমতো লড়াই করতে পারছে না। তাই নন্দিনী সন্দীপ নামের একজন উকিলকে হায়ার করতে চাইছিল, কিন্তু তার যা ফি সেই টাকা নন্দিনীর কাছে নেই।
সেজন্যই সেগুলো বিক্রির কথা ভাবছে। এগুলো শুনে সম্পূর্ণা বলে, এসব বিক্রির কথা মাথায়ও আনিস না, এগুলো তোর ছোট্ট সম্পদ, জীবনের কোনো বড়সড় ইমার্জেন্সিতে তো হেল্প হবেই, তাই না? তাই এগুলো একটু গুছিয়ে রেখে দে। নন্দিনী তখন বলে, দিদি এটাও তো কম ইমার্জেন্সি না, লন্ডভন্ড হয়ে গেল আমার জীবনটা। আমি এই মানুষকে শাস্তি পাওয়াতে চাই দিদি ভাই, তাকে আমি শান্তিতে বাঁচতে দেখতে পারবো না। তখনই সেখানে সম্পূর্ণার মা এসে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। পরদিন আদালতে সম্পূর্ণাদের উকিল অনুভব হসপিটালের একজন স্টাফকে প্রশ্ন করে যে হসপিটালে মাথা ফেটে ভর্তি ছিল নন্দিনী, তো সেদিন আসলে কি হয়েছিল তার কি বডিতে কোনো মারধর করার চিহ্ন ছিল? স্টাফটা তখন কেন যেন মিথ্যা বলে যে সে কিছুই জানতো না। তারপর দুর্বার বলে, তো প্রমাণ হয়ে গেল তো আমার ক্লায়েন্ট রক্তিম একেবারে নির্দোষ, তাকে খামোখাই দোষারোপ করা হচ্ছে। তখনই সেখানে অ্যাডভোকেট মিস্টার হীরক লাহিড়ী আসে আর এখানে এসেই অনুভবের সহকারী হিসেবে এই কেস নিতে চায়। সম্পূর্ণ তখন মিস্টার হীরক লাহিড়ীকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায়, কারণ এই সেই লোক যে কিনা ছোটবেলা কিছু তো একটা করতো সম্পূর্ণার সাথে। আর এই হীরক হচ্ছে সুপ্রিম কোর্টের উকিল এবং সে সম্পূর্ণার মামা হয়। সম্পূর্ণা তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বাইরে চলে আসে আর ছোটবেলায় ঘটে যাওয়া সব টর্চারগুলোকে মনে করতে থাকে। তো এখানে জানা যায় হীরক আজ পর্যন্ত কোনো কেসে হারেনি, তাই তাকে হারানো এত সহজ নয়। এদিকে দুর্বার আলোকাকে বলে, আমার মাথায় আসছে না হীরক লাহিড়ীর মতো এত বড় একজন উকিলকে কিভাবে হায়ার করলো নন্দিনী, তার তো অনেক ফি দিতে হয়। আলোকা বলে, আমি তো এই নাম প্রতিমের শ্বশুরবাড়ির লোকদের কাছে শুনেছি। দুর্বার তখন বলে, ও এবার বুঝতে পেরেছি। এদিকে অনুভব হীরককে বলে, স্যার আমি সত্যিই খুব নার্ভাস, আপনার সাথে কিভাবে কেসে কাজ করব। হীরক বলে, আরে এত ভেবো না, আমরা দুইজন মিলে লড়ে এই কেসটা ঠিকই জিতে যাব। অনুভব তখন বলে, জি স্যার অবশ্যই। তো আচ্ছা স্যার, আপনি হঠাৎ করে দিল্লি থেকে কলকাতায় আসলেন যে? হীরক জানায়, এই কেসের জন্যই আসা আর কি। তো সেখানে সমাকের স্ত্রী পাঞ্চালী এসে প্রণাম করে হীরককে। হীরক তখন নন্দিনীকে বলে, চিন্তা করবে না, আমি এসে গিয়েছি, এবার সব ঠিক হয়ে যাবে। তো রাতে হীরক সবার জন্য গিফট বের করে তাদেরকে দেয়। একটা গিফট সে সম্পূর্ণার জন্যও আনে আর বলে, আমার সবচেয়ে স্পেশাল লেডির জন্য এটা। সে কোথায়? নন্দিনী বলে, আমি দেখে আসছি। তখন দেখা যায় সম্পূর্ণা একা একা লাইট অফ করেছিল। নন্দিনী সেখানে এসে বলে, কি হয়েছে দিদি? সম্পূর্ণা জানায়, আমার মাথাটা একটু ব্যথা করছে আর কি। তো কিছুক্ষণ পরই সম্পূর্ণাকে কল করে প্রতিম আর বলে, এইসব কি? ওই লোক এখানে কি করে আসলো? কে ডেকেছে? তুমি? সম্পূর্ণা বলে, আমার কিছু ভালো লাগছে না, তাই আমাকে এসব প্রশ্ন করবে না, আমি জানি না, হয়তো মা ডেকেছে। প্রতিম বলে, মা ডেকেছে মানে? উনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? উনি সব ভুলে গিয়েছেন নাকি? সম্পূর্ণা তখন আর কথা না বলে কল কেটে দেয়। পরদিন সম্পূর্ণা যখন ছাদে ছিল তখনই টিকলি আসে দড়ি লাফ খেলতে। টিকলিকে দেখে সম্পূর্ণার তার ছোটবেলার কথা মনে পড়ে। এইভাবে একদিন সম্পূর্ণাকে রুমে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে হীরক। তারপর যখন সম্পূর্ণা এই বিষয়ে তার মাকে জানায় তখন তার মা বলেছিল, মামনি এসব আর কাউকে বলবে না, মামা তোমার সাথে এরকম কিছু করেনি, বুঝলে? তোমার মুখ থেকে যেন পরের বার আর এসব কথা না শুনি, তাহলে লোকজন তোমাকেই খারাপ বলবে। তো বর্তমানে এই সব ভেবে খুব কষ্ট পাচ্ছিল সম্পূর্ণা, তাই সে তার মাকে এসে জিজ্ঞেস করে বলে, মা তুমি ওই নোংরা লোকটাকে এখানে ডেকেছো কেন? তুমি জানো না সে যে একটা অসুস্থ মানসিক রোগী? সে তোমার মেয়ের সাথে কি কি করেছে সব ভুলে গেলে? কেন ভুললে মা? কিভাবে ভুলে গেলে তুমি? তার মা বলে, এত বছর হলো এখনো এইসব নিয়ে পড়ে আছো? সম্পূর্ণা বলে, এত বছর হলো মানে? বছর পেরিয়ে গেলেই কি মনের ক্ষত শুকিয়ে যায়? এটা দেখা যায় না, কিন্তু তার আঘাত আজীবন রয়ে যায়। তোমার সাথে হয়নি তাই তুমি এইভাবে বলতে পারছো এত সহজে। আমাকে এবার বলো, ওই নোংরা লোককে কেন ডেকে এনেছো? তার মা বলে, নন্দিনীর জন্য আমি এনেছি। তখন নন্দিনী এসে বলে, দিদি চলো আদালতে যেতে হবে। এরপর আদালতে আসার পর হীরক আজ কাঠগড়ায় ডাকে সম্পূর্ণাকে। সে সম্পূর্ণার কাছে জানতে চায় নন্দিনীর ব্যাপারে। তো সম্পূর্ণা যা জানতো সবই বলে, কিন্তু নন্দিনীকে যে মারধর করত এটা বলার সময় সম্পূর্ণার চোখের সামনে তার সাথে হয়ে যাওয়া ভয়ঙ্কর সব ব্যাপারগুলো মনে পড়ে যায় আর সে সাথে সাথেই অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই তাকে আর কোনো প্রশ্নই করা হয় না। রাতে পাঞ্চালীকে সমাক বলে,
এটা কি কোনো কথা হলো? মামা কত বড় উকিল, উনি মায়ের কথা এখানে এসেছেন, অথচ আজ আদালতে সময় নষ্ট করলো সম্পূর্ণা। এইভাবে আমি কিন্তু মামার অপদস্থ হওয়া একদমই সহ্য করব না। তো বাড়ি ফেরার পর সম্পূর্ণার সাথে কথা বলতে আসে হীরক। হীরক বলে, কি রে, বড় হয়ে গিয়েছিস তো অনেক, তবে আজ আদালতে এরকম আচরণ করলি কেন? এইভাবে করলে তো কেসের কোনো দিক নির্দেশনাই থাকবে না। তো সম্পূর্ণা তারপর নন্দিনীর কাছে আসে কথা বলতে। নন্দিনীকে যেই সম্পূর্ণা বলতে যায় যে তার মামা আসলে কেমন লোক, তখনই নন্দিনী হীরকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আর বলতে থাকে, দিদি, হীরক মামার মতো মানুষ আমি খুব কম দেখেছি। আমার জন্য যা পারছেন তাই দুহাত ভরে করছেন। সত্যি আমি এখন একটু নিশ্চিন্ত হলাম যে অবশেষে আমিও হয়তো জিততে পারবো। এদিকে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল নন্দিনী আর তার সাথে হীরকও। এই সব দেখে আলোকাদের সবাই খুবই বিরক্ত হয়ে যায়। তো এরপর দেখা যায় সম্পূর্ণা পরদিন আসে এনজিওতে। তখনই স্মিতার সাথে সম্পূর্ণা তার ছোটবেলাটা নিয়ে কথা বলে। তখনই স্মিতা বলে, শোন, মাসিমাকে এইসব নিয়ে দোষারোপ করিস না। এখানে ওনারও হয়তো কিছু করার ছিল না, তিনি হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও তোর মামার বিরুদ্ধে কিছু বলতে পারেনি। যার যার নিজস্ব একটা বক্তব্য থাকে। সম্পূর্ণা বলে, আমি জানি না আর জানতেও চাইছি না, কারণ যাই হয়ে যাক না কেন তাতে কিন্তু আমার সাথে হয়ে যাওয়া অন্যায়টা মিথ্যা হয়ে যাচ্ছে না। তখন পৃথা এসে বলে, আমাকে কাল ডেকেছে আদালতে, সেখানে সাক্ষী দিতে হবে। তুমি যাবে তো সম্পূর্ণা? তুমি আমাদের লড়াইয়ের সেনাপতি বলে কথা। তো পরের দিন পৃথা এসে বলে, বিয়ের দিন থেকেই নন্দিনী তার স্বামী রক্তিমের থেকে অত্যাচারের শিকার হয়। বিভিন্ন রকমের টর্চার করা শুরু করে রক্তিম, যেগুলোর অসংখ্য প্রমাণ আছে নন্দিনীর বডিতে। এরপর হীরক আবারও ডাকে মিনতিকে, আর সেদিন যে সে মিথ্যা বলেছিল টাকার জন্য, এই সত্যিটা প্রমাণ করে দেয়। মিনতি স্বীকার করে তার মেয়ের বিয়ের জন্য টাকা দিয়েছেন কর্তামা, আর তাকে বলেছে আদালতে এসে এই সব বলতে। তো এরপর সে মাফ চায় আর বলতে থাকে, আমি গরিব মানুষ হয়ে একটা ভুল করে ফেলেছি, দয়া করে মাফ করে দিন। তো তারপর একের পর এক মানুষকে কাঠগড়ায় তোলা হয়। তো আজকের মতো বিচার কাজ এখানেই শেষ হয়। আগামী 2 দিনের মধ্যেই রায় চলে আসবে। নন্দিনী তো খুব খুশি হয়ে সম্পূর্ণাকে কল করে। সম্পূর্ণা হীরকের জন্য সবসময় কাজের বাহানায় বাইরেই থাকে, বাড়িতে আসতেই চায় না। তো নন্দিনী কল করে বলে, আজ মামা কোর্টে কত কি করলো, আর আজ সে আমাদের ডিনারেও নিয়ে যাবে, তাই সে সম্পূর্ণাকেও আসতে বলে। কিন্তু সম্পূর্ণা বলে, আমি পারবো না, আমার কাজ আছে। তো রাতে কাজ করে বাড়ি ফিরে সম্পূর্ণা যা পায় তাই খাওয়া শুরু করে। তখন তার মা এসে বলে, আমি গরম করে দেই, এগুলো তো ঠান্ডা হয়ে গেছে। সম্পূর্ণা তখন বলে, কেন করলে এরকম? কেন তুমি ওই লোকটাকে এখানে ডেকে আনলে? তার মা বলে, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি শুধু এটা করেছি নন্দিনীর জন্য। এই কেসটা তো শেষ হয়ে যাবে 2 দিনে, তারপরই হীরক চলে যাবে, তুই আর ভাবিস না মা। সম্পূর্ণা বলে, ও তাহলে তুমি ভাবছো সে চলে গেলেই সব মিটে যাবে? তো তারপর আর সম্পূর্ণা কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন হীরক সেই হসপিটালের ওই দিনের মিথ্যা সাক্ষী দেওয়া ডাক্তারকেও এক্সপোজ করে। এটা প্রমাণ করে দেয় যে ডাক্তার সেনগুপ্ত আসল প্রেসক্রিপশনে নন্দিনীর বডিতে কি কি আঘাতের চিহ্ন আছে সেগুলো লিখেছিলেন, আর এই আসল প্রেসক্রিপশনটা লুকিয়ে রাখা ছিল, যা কোনো একভাবে উদ্ধার করতে সক্ষম হয় হীরক। আর তারপর আদালতে রায় দেওয়ার সময় চলে আসে। সম্পূর্ণও আসে রায় শুনতে। আদালত জানায় সমস্ত যুক্তি প্রমাণের ভিত্তিতে রক্তিম দোষী সাব্যস্ত হয়েছে, তাই তাকে 3 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার কথা বলা হয়েছে। এটা শুনে তো নন্দিনী একটা শান্তির নিঃশ্বাস নেয়, কারণ অবশেষে তার দোষীকে সে শাস্তি দিতে পারল। নন্দিনী তখন হীরকের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে। বাড়ি ফিরে আজ নন্দিনী মন খুলে গান গায়, অনেক আনন্দ করে, আর সম্পূর্ণ আসলে তাকে মিষ্টি দিয়ে বলে, দিদি ভাই, তুমি ছাড়া আমার কোনো খুশি সম্পূর্ণ হয় না জানো। তো তারপর সম্পূর্ণা নন্দিনীকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। পরদিন সে প্রতিমের সাথে দেখা করে আর বলে, আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না, ওই লোকটা আমার আশেপাশে ঘুরঘুর করে, আমি তাকে ভয় পেতে চাই না, কিন্তু ভয় হয়, আমি কি করব? আমার চোখের সামনে সব সময় ওই সব কিছু চলে আসে, না আমি খেতে পারছি না ঘুমাতে পারছি, তাই বাড়ির সবার থেকে সারাদিন আমি পালিয়ে বেড়াচ্ছি। এসব শুনে প্রতিম বলে, কেন? তুমি কেন পালিয়ে বেড়াবে? ক্রিমিনালটা থাকবে ঘরে আর তুমি থাকবে বাইরে, সে হচ্ছে কালপ্রিট, তারই তো পালিয়ে থাকার কথা। সম্পূর্ণা বলে, ছোটবেলার ট্রমা,
এখন বুঝতে পারছি ছোটবেলার কোনো দাগ বড় হয়ে মেকআপ করে ঢাকা যায় না। প্রতিম বলে, তোমার মায়ের আসলে উচিতই হয়নি এই লোকটাকে আবারও বাড়িতে ডাকা। আর তুমি সেদিন আমার সাথে কথা কেন বললে না? সম্পূর্ণা বলে, আমি কথা বলতে পারছিলাম না, আমার খুব গিল্টি ফিল হচ্ছিল, কারণ তুমি তো আমার জীবনের সেই মানুষটা যে আমাকে এই ট্রমা থেকে বের হতে হেল্প করেছে। আমি জানি তার জন্য তুমি আমার সাথে অনেক সাফার করেছো। তো এখানে আমরা জানতে পারি বিয়ের পর থেকেই সম্পূর্ণা প্রতিমের থেকে দূরে দূরে থাকতো। প্রতিম তারপর বিষয়টা বুঝতে পারে আর একজন কাউন্সিলরের সাথে কথা বলে ধীরে ধীরে তাকে ঠিক করে তোলে, এই ট্রমা থেকে বের করতে হেল্প করে। সম্পূর্ণা বলে, সবাই তো আর তোমার মতো পাশে থাকে না প্রতিম। প্রতিম বলে, আচ্ছা এখন তো কেসটা শেষ, তাহলে নন্দিনীকে সবটা বলে দিতেই পারো। সম্পূর্ণা বলে, মেয়েটা নিজেই তো ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি, আর ওই লোকটা কয়দিন পর চলে যাবে, তাই আর কি হবে বলে। তখনই সম্পূর্ণার মনে পড়ে টিকলির কথা। তার হঠাৎই মনে হয় যদি এবার হীরক টিকলিকে টার্গেট করে ফেলে তখন। তাই সে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে আসে আর একটা ট্যাক্সিতে করে বাড়ি ফেরে। সে এসেই যা সন্দেহ করেছে তাই দেখে। টিকলিকে একা রুমে বসিয়ে তার দিকে তাকিয়েছিল হীরক, আর সম্পূর্ণা তো এটা দেখে খুব রেগে যায় আর প্রচন্ড ভয়ও পায়। সে চিৎকার করে উঠে বলে, কি করছিলে তুমি এখানে টিকলিকে নিয়ে? লজ্জা করলো না তোমার? তুমি তাকেও গল্প শোনাতে নিয়ে এসেছো এখানে, যেভাবে আমাকে গল্প শোনাতে। সেই নোংরামিটা যায়নি এখনো তাহলে, তাই না? আমি কিন্তু এখন আর বাচ্চা না যে আমাকে যা ইচ্ছা করতে পারবে, তাই বলছি দূরে থাকো টিকলির থেকে। তখনই হীরক সম্পূর্ণার মুখ চেপে ধরে আর বলে, আরে কিচ্ছু হয়নি, আর তুই তো জানিস মামা রেগে গেলে কি হতে পারে, তাই চলে যা, এখানে কিছুই হয়নি। তো সম্পূর্ণ ছোট থেকে এতটাই ট্রমা পেয়েছে যে এখনো সে মামার এরকম কথায় পাথরের মতো হয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় নন্দিনী তার গানের স্কুল থেকে কল করে পাঞ্চালীকে আর বলে, দিদি ভাই কোথায়? আমি তাকে পাচ্ছি না। পাঞ্চালী বলে, আমিও তো জানি না সে কোথায়, আমি আমার বোনের বিয়েতে যাচ্ছি। নন্দিনী বলে, আচ্ছা আমি তাহলে পরে কথা বলছি, ক্লাসটা শেষ করে নেই। এদিকে টিকলির হাত ধরে বসে খুব কান্না করছিল সম্পূর্ণা। টিকলি তখন বলে, কি হয়েছে পিপি? কষ্ট হচ্ছে খুব? কেঁদো না পিপি, আমি তো তোমার ফ্রেন্ড, আমাকে বলো কি হয়েছে। তারপর সম্পূর্ণা টিকলিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে আর কাউকে কিছুই বলতে পারে না। অন্যদিকে হীরক সম্পূর্ণার মাকে এসে বলে, আমার তো কাজ শেষ, তাহলে এখন চলে যাই। যদিও মনে মনে সে আশা করেছিল তার দিদি তাকে যেতে দিবে না, কিন্তু সম্পূর্ণার মা দেখা যায় চুপচাপ বলে, ভালো তো, যা, তুই আসলি এসে হেল্প করলি, তার জন্য ধন্যবাদ। এবার কবে ফ্লাইট তোর? হীরক বলে, আমি তো কাল যেতাম, কিন্তু আমার কিছু নিমন্ত্রণ ছিল, তাই দেখি কবে যাই। তো তারা এসব কথা বলছিল, তখনই সেখানে সম্পূর্ণা চলে আসে। আর সে এসেই অনেক চেষ্টা করে তার মাকে জানাতে যে হীরক তাকে আবারও হুমকি দিয়েছে, আর এখন তার নজর পড়েছে টিকলির উপর। কিন্তু সেখানে হীরক থাকায় সে কিছুই বলতে পারে না। তারপর সে দিশেহারা হয়ে পড়ে যে এখন সে কি করবে। তখনই সে প্রতিমকে কল করে, কিন্তু প্রতিম তখন ছিল ব্যস্ত। তার বাবা স্ট্রোক করায় সে তাকে নিয়েই দৌড়াদৌড়ি করছিল। তো এরপরই সম্পূর্ণা কল করে নন্দিনীকে, কিন্তু নন্দিনীও কথা বলতে পারে না নেটওয়ার্কের জন্য। সে খুবই অস্থির হয়ে যায় যে সে কিভাবে এই ভয়ঙ্কর লোকের সাথে লড়বে। এই রাতেই আবার হীরকে সে ভয় দেখিয়ে যায় সম্পূর্ণা আর টিকলিকে। তাই পরদিন সকালেই টিকলিকে নিয়ে সম্পূর্ণা এই বাড়ি ছেড়েই চলে যায়। আশেপাশের সবাই তাদেরকে যেতে দেখেছে। আসলে সম্পূর্ণা খুবই ভয় পেয়ে যায় টিকলির জন্য, যে যদি তার মতো টিকলিরও ছোটবেলাটা ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই সে তাকে সেভ করতেই এখান থেকে নিয়ে চলে যায়। পাঞ্চালী তো তার মেয়েকে না পেয়ে খুবই অস্থির হয়ে পড়ে। তখনই টিকলির বাবা হীরককে বলে পুলিশকে জানাতে। অন্যদিকে নন্দিনীকে পাঞ্চালী এই সব কিছু জানানোর পর নন্দিনী সাথে সাথে কল করে প্রতিমকে। সে তাকে বলতে থাকে, দাদা ভাই, দিদি ভাইয়ের ব্যাপারে জানো কিছু? তাকে আর টিকলিকে পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে, আমার তো খুব টেনশন হচ্ছে। প্রতিম বলে, কি বলছো? আসলে আমি তো ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাবা অসুস্থ ছিলেন, তাই ওর সাথে ঠিকমতো কথা হয়নি, কিন্তু যাবে কোথায়? নন্দিনী তখন বলে, আচ্ছা আমি একটু পৃথাদিকে জানাই, হ্যাঁ যদি কিছু জানতে পারা যায়। তো পরে সে পৃথাকে কল করে আর এই বিষয়ে জানায়। তখন আবারও তাকে কল করে প্রতিম আর বলে, আমি হয়তো জানি সম্পূর্ণা কোথায় আছে, কারণ তার মন খারাপ হলেই সে সেখানে যায়। তো তারপরই তারা তিনজন একসাথে সেই জায়গায় আসে আর দেখতে পায় সত্যি সত্যি সম্পূর্ণা টিকলি সেখানে বসে আছে।
সম্পূর্ণ তো প্রতিমকে এখানে দেখে খুব কান্না করতে থাকে আর বলে, প্রতিম, আমি টিকলিকে নিয়ে কি করব, কোথায় যাব, তাকে কি করে বাঁচাবো ওই শয়তান লোকটার থেকে? আমি যদি ওই দিন সঠিক সময়ে না আসতাম তাহলে টিকলির সাথে কি হতো তুমি বুঝতে পারছো তো? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, তাই তাকে নিয়ে এখানে চলে এসেছি। আমি টিকলির জীবনটাও আমার মতো ট্রমাটাইজড হতে দিতে পারবো না, এজন্য আমার যা করতে হয় আমি করব। তো এইসব শুনে নন্দিনী বলে, দিদি ভাই কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আমাকে প্লিজ বলো কি সমস্যা? তখন প্রতিম বলে, সম্পূর্ণার যখন 10 বছর তখন তাকে হীরক শারীরিকভাবে নির্যাতন করে, সেটাও আবার একবার না, বহু দিন তার সাথে এমন হয়েছে। আর এই কথা সম্পূর্ণার মা জানার পরও তাকে চুপ করিয়ে দিয়েছিলেন, হয়তো লজ্জা আর ভয় থেকে। পৃথাও এসব শুনে বলে, মাসিমা সব জানার পরও ওই হীরককে আবারও কেন আনলেন? প্রতিম বলে, কারণ নন্দিনীর কেসটা জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আর হীরক ফেরার পর আবারও সম্পূর্ণার সেই সব খারাপ স্মৃতিগুলো ফিরতে শুরু করেছে, তাই সে এইরকম হয়ে গিয়েছে। নন্দিনী তো এই সব কথা শুনে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, দিদি ভাই তুমি আমাকে একটা বারও এই নিয়ে কিচ্ছু বললে না কেন? একা একা এতটা কষ্ট তুমি এত দিন ধরে সহ্য করে গেলে। সম্পূর্ণা বলে, আমি কি বলতাম তোকে বলতো? তোর কষ্টটাও তো আমি দেখেছি, কিভাবে আর একটা কষ্ট তোর উপর চাপিয়ে দিতাম, এজন্য কিচ্ছু বলিনি। আর তোর জন্য তো এই কেসটা জেতাও খুব জরুরি ছিল, তুই নিজেও জানিস না কতদিন পর তুই আবার হেসেছিলি, এই সব কারণেই আমি এতদিন চুপ ছিলাম। নন্দিনী তখন বলে, আর আমিও কতটা সেলফিশ তাই না? আমি কেস জেতার আনন্দে যার জন্য কেস জিতেছি তাকেই ভুলে গিয়েছি। আম সরি দিদি ভাই, আমার তোমার দিকেও খেয়াল রাখা উচিত ছিল। সম্পূর্ণা বলে, তুই সরি বলিস না তো, তোর জায়গায় আমি থাকলেও এটাই করতাম, তোর কোনো দোষ নেই নন্দিনী। পৃথা বলে, কিন্তু তুমি টিকলিকে নিয়ে এইভাবে আসলে কেন? সম্পূর্ণা বলে, আর কি করতাম, আমি অসহায় হয়ে গিয়েছিলাম, আমি যে করেই হোক টিকলিকে সেভ করতে চেয়েছি। যদি সেদিন আমি ঠিকমতো সময়ে না যেতাম আমি জানি না কি হতো। তখন টিকলি বলে, কিন্তু তুমি তো এর আগের দিন আসনি পিপি। এই কথা শুনে তো সেখানে সবাই স্তব্ধ হয়ে যায়, তাদের আর বুঝতে বাকি থাকে না এই ছোট্ট মেয়েটার সাথে কি হয়েছে। তো এরপরই বাড়ি চলে আসে টিকলি, নন্দিনী আর সম্পূর্ণা এসেই বলে, আমি টিকলিকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারলাম কই। পাঞ্চালি বলে, কেন, আমার টিকলির কি হয়েছে? সম্পূর্ণাকে তখন তার মা চুপ থাকতে বলে, কিন্তু সম্পূর্ণা বলে, আজ আমি আর চুপ থাকবো না। তোমাদের জানা উচিত তোমাদের প্রিয় মামা আমাকে ছোটবেলায় দিনের পর দিন কিভাবে শারীরিক নির্যাতন করত, আর তোমরা যখন গতকাল ছিলে না তখন সে টিকলির সাথেও সেই একই কাজ করেছে। আমার সাথে যা করেছে সে, তার প্রতিবাদ আমি করতে পারিনি, কারণ তখন আমার আশেপাশে কেউ ছিল না, আমার মাই আমার সাথে থাকেনি। তবে আমি এবার আর চুপ থাকবো না, আমি এবার টিকলির পাশে থাকবো, তাকে আমি ন্যায় বিচার আর ওই নোংরা লোককে শাস্তি পাইয়েই ছাড়বো। তখন সমাক মানা করে যে সে কিছুই করবে না, কারণ সমাককে একটা কেস থেকে বাঁচিয়েছে তার মামা, আর এখন তাকে সেটা রিওপেন করার হুমকিও দেওয়া হয়েছে। তাছাড়াও তার মামা খুব পাওয়ারফুল, সে যে কোনো কিছু করতে পারে। তবে সম্পূর্ণা তো পাগলের মতো হয়ে যায়, সে এবার যে করেই হোক ওই হীরককে শাস্তি দিয়েই ছাড়বে। তারপরই সম্পূর্ণা হীরককে এসে বলে, তুমি যে একটা অসুস্থ লোক সেটা কি তুমি জানো? তুমি একটা মানসিক রোগী, ডাক্তার দেখাও না কেন? আমার ছোটবেলাটা তো নষ্ট করেছো, তাহলে এখন টিকলির সাথে এরকম কেন করছো? হীরক বলে, তুই আসলে রোগী, তুই যদি প্রমাণ করতে পারিস তাহলে কর, দেশে তো আইন আছে, যা করে দেখা কি করবি। তখনই সেখানে নন্দিনী আসে আর বলতে থাকে, আপনার মতো নোংরা মনের মানুষ আমি আমার জীবনে দেখিনি, আমি আগে জানলে কখনোই আপনার থেকে হেল্প নিতাম না, দরকার পড়লে আমি হেরে যেতাম, তাও না। হীরক তখন বলে, হ্যাঁ হ্যাঁ যাও, এখন তো জানো, এখন কিছু করে দেখাও সাহস থাকলে। নন্দিনী তখন বলে, আপনার অনেক ক্ষমতা আর টাকা আছে, আমরা সেটা জানি, কিন্তু তাও বলে যাচ্ছি আপনাকে, আমরা কিন্তু এবার আর আপনাকে ছেড়ে দিব না, আমরা এর শেষ দেখে ছাড়ব। তারপর নন্দিনী আসে আজ দেখা করতে পৃথার সাথে, কিন্তু সম্পূর্ণা এইসব নিয়ে কথা বলতে আসতে পারেনি, সে ভয় পেয়েছিল। তো নন্দিনী বলে, কোনো তো প্রমাণ নেই, কিভাবে কি করি বলো তো? পৃথা বলে, কেন, টিকলি তো আছে। নন্দিনী বলে, টিকলি তো ছোট বাচ্চা, তাকে এইসবে জড়াবো, সেটা কি উচিত হবে? পৃথা বলে, কিন্তু কেস হলে তো সে আজ না হোক কাল এই সব কিছু ফেস করবেই,
এদিকে প্রতিমের সাথে দেখা করতে আসে সম্পূর্ণা। সে এসেছিল তার বাবাকে দেখতে। প্রতিম বলে, কি ব্যাপার, তোমার আর নন্দিনীর তো আজ পৃথাদির সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তার সাথে আলোচনা করার কথা ছিল, তাহলে এখানে যে? সম্পূর্ণা বলে, হ্যাঁ, কিন্তু আমি যেতে পারিনি। কি হবে গিয়ে? ওই লোকটার সাথে কি আমরা পারবো? তাছাড়া দাদারও অনেক সমস্যা হয়ে যাবে। এসব শুনে প্রতিম বলে, মানে এটা কি আমার সম্পূর্ণাই কথা বলছে? এমন কিছু তো আমি তোমার থেকে আশা করিনি। তুমি রক্তিমের বিরুদ্ধে কেস করার সময়, লড়াই করার সময় তো ভাবনি নিজের সংসারের কথা। তাহলে আজ যখন সেই একই জায়গায় নন্দিনীর বদলে টিকলি আছে, তখন তুমি বলছো তাকে প্রোটেক্ট করতে পারবে না? টিকলির যন্ত্রণাগুলো তো সে কাউকে বলতে পারছে না, সেই টিকলির হয় তুমি বলছো ফাইট করবে না? এটা কেমন কথা হলো? এরকম কিছু তোমাকে মানায় না সম্পূর্ণা। তুমি বিশ্বাস করো, আমি বলছি তুমি টিকলির জন্য ফাইট ব্যাক করতে পারবে, আর তোমাকে যে পারতেই হবে। অন্যদিকে নন্দিনী পৃথাকে বলে, এই যে আইনটার কথা বললে, কি নাম এটার? পৃথা বলে, পক্সো অ্যাক্ট। এখানে ভিকটিম এসে বললেও হবে, বেশি কিছু লাগবে না, এই প্রমাণই যথেষ্ট। তখন সম্পূর্ণা কল করে নন্দিনীকে, আর কথা বলা শেষে নন্দিনী পৃথাকে বলে, দিদি ভাই রাজি হয়েছে, কাল আমরা অভিযোগ করতে যাব। অন্যদিকে টিকলিকে বসিয়ে সমাকার হীরক বুঝিয়ে বলে যে তাকে পুলিশ কিছু বললে কি উত্তর দিবে। সম্পূর্ণা এসে টিকলিকে তখন সরিয়ে নেয় আর বলে, ছোট্ট বাচ্চাকে কি বুঝাচ্ছ তোমরা? তোমাদের কি এতটুকুও লজ্জা নেই? হীরক বলে, না, তাকে বুঝিয়ে বলেছি সে কি বলবে না বলবে। আর তোরা এই যে থানা পুলিশ করতে চাচ্ছিস, তোরা জানিস তো এর জন্য কত কিছু হবে, কত হাজার প্রশ্ন উত্তর হবে। সম্পূর্ণা তখন বলে, তোমার এই যুক্তি কোর্টে দেখাবে, এখানে নয়। হীরক বলে, শোন, টিকলিকে এত নিচু মানের প্রশ্ন করা হবে যেগুলোর উত্তর কি করে দিতে হয় সেটাও মেয়েটা হয়তো এখনো শেখেনি। তাহলে কি করে তাকে আদালতে নিবি বলে ভাবছিস? ওই সময়ই পুলিশ এসে বলে, সম্পূর্ণাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে, কারণ সে যেই এনজিওতে কাজ করে সেখানে মানুষ পাচারের র্যাকেট চলতো। তো মামার মুখ দেখেই সে বুঝতে পারে সবই তার এই মামার কাজ, যাতে করে সম্পূর্ণা মুখ খুলতে থানায় না যেতে পারে। এদিকে প্রতিমকে এই সব জানানো হয়। তখন প্রতিম বলে, তোমরা পৃথার সাথে যোগাযোগ করো, আমি আসছি। আলোকা বলে, তোর বউকে পুলিশ ধরেছে বুঝি? ভালোই হয়েছে, এটা তারই কর্মফল। সে আমাদেরকে হেনস্থা করেছে না, এখন ভোগ করুক আজীবনের শাস্তি। প্রতিম তো এটা শুনে রেগে যায় আর বলে, চুপ করো মা, কাকে কি বলছো জানো তো? এই যে আমি এখনো তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তোমাদের দেখাশোনা করছি, এসব কার জন্য করছি জানো? সম্পূর্ণার জন্য। আমি তো অনেক আগেই আলাদা বাড়িতে শিফট করতে চেয়েছিলাম, কিন্তু সম্পূর্ণাই আমাকে বলেছে আমি চলে গেলে তোমরা একা হয়ে যাবে, তোমাদের দেখার মতো কেউ থাকবে না। যেই মেয়ের নামে এতগুলো কথা বলেছ, সেই মেয়েই তার সংসার বিসর্জন দিয়ে তোমাদের কথা ভেবেছে। তাই তোমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অবশ্য ছাড়ো, কাকে কি বলছি, তুমি তো এমনিতেও কিছুই বুঝবে না। তো এসব বলেই প্রতিম সেখান থেকে চলে যায়। তখন আলোকাকে তার স্বামী বলে, তুমি তোমার দোষী ছেলেকে বাঁচাতে গিয়ে একটা ভালো মেয়েকে হারালে। সে তার দায়িত্ব আজও ভোলেনি, আজও আমাদেরকে নিয়েই ভাবছে, কিন্তু আমরা ভাবতে পারিনি তাকে নিয়ে। এরকম মেয়ে পেতে হলে ভাগ্য লাগে, আর তুমি পেয়েও ধরে রাখতে পারলে না, উল্টো তাকে নিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছ। তো এদিকে পৃথা বুঝতে পারে এই সমস্ত কাজই সাজানো ছিল, আর পুলিশকে বলে শুধু জেলে আনা হয় সম্পূর্ণাকে ভয় দেখাতে। ওদিকে হীরক সম্পূর্ণার ভাইকে বলে, আমি তাকে জেলে দিয়েছি, আর আমি তাকে জেল থেকে বের করব, কারণ সে আমার নামে এসব অভিযোগ করার কথা ভেবেছিল। তবে আশা করব এই শিক্ষার পর সে এইসব করার কথা আর ভুলেও ভাববে না। তো এরপরই হীরক চলে আসে জেলে। এরপর সে সম্পূর্ণাকে বলে, দেখ, আমার হাতে তুই কোনো উপায় রাখিসনি, তাই আমি বাধ্য হয়ে তোর সাথে এইসব করেছি। এখন তোকে আমি ছাড়িয়ে নিব, কিন্তু আবারও আমার সাথে এরকম কিছু করার কথা ভাববিও না, কোনো অভিযোগ করবি না। তোর সাথে আমি যা করেছি বা টিকলির সাথেও যা করেছি সেগুলো একদম ভুলে যা, মাথায় রাখবি না। আর যদি খুব বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোর জীবনটা ধ্বংস করে দিব, কেউ আটকাতে পারবে না। এই ব্যাপারটা মাথায় রাখিস। এমনকি আমি ওই ছোট্ট টিকলির কথাও কিন্তু ভাববো না। তো এইসব কথা বলে হীরক সেখান থেকে চলে যায়।
আর সম্পূর্ণ এবার আগের বারের থেকে আরো বেশি ভয় পেয়ে যায়। তো তারপর দেখা যায় আজ হীরক চলে যাবে এখান থেকে। তো যাওয়ার আগে সে টিকলিকে চকলেট দিতে আসে, কিন্তু সে ভয়ে পাঞ্চালির পেছনে লুকিয়ে পড়ে। পাঞ্চালি তখন চকলেটটা নিয়ে বলে, আমি দিয়ে দিব তাকে। তো এরপরই হীরক চলে যায়। এরপর দেখা যায় সম্পূর্ণা আবারও তার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিমার নন্দিনী আসে তার সাথে কথা বলতে। প্রতিম বলে, সম্পূর্ণা, তুমি ওই লোকটাকে এইভাবে যেতে দিলে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করলে না কেন? সম্পূর্ণা বলে, কি হতো অভিযোগ করে? আমরা কি কিছু করতে পারতাম? নন্দিনী তখন বলে, দিদি ভাই, পুলিশ কিছু করুক বা না করুক, এই শয়তান লোকটার আসল পরিচয় সমাজের তো জানা দরকার ছিল, তাই না? না হলে আজ এখানে এইসব করেছে, কাল অন্য জায়গায় গিয়েও এই একই কাজ করবে। অন্য বাচ্চারা তার হাতে হেনস্থার শিকার হবে। তুমি কি সেটা চাও? তখন কিন্তু এই সবের পাপ আমাদের সবার উপর লাগবে। কথাটা মাথায় রেখো, কারণ আমরা সত্যিটা জেনেও চুপ করে আছি। তখন পৃথা আর একটা শকিং ব্যাপার বলে, এই হীরক একটা অনাথ আশ্রম চালায়। সেখানে সব বাচ্চা বাচ্চা মেয়েরা থাকে, আর তাদের সাথে সে চুপচাপ দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে। এই সব কিছু শুনে তারা খুবই অবাক হয়। প্রতিম তখন বলে, সম্পূর্ণা, এইসব জানার পরও তুমি চুপই থাকবে? এখনো কিচ্ছু করবে না? ওই বাচ্চাগুলোর কথা অন্তত চিন্তা করো। সম্পূর্ণের পর তার বাড়ি আসে, যেখানে টিকলি একটা টেডি ছাদ থেকে ফেলে দেয়। সম্পূর্ণা তখন বলে, এটা ফেলে দিলি কেন? টিকলি বলে, কারণ এটা দুষ্টু দাদু দিয়েছে। ওই দুষ্টু দাদু তোমাকেও অনেক কষ্ট দিয়েছে, তাই না পিপি? আমি যখন বড় হব তখন দেখে নিও, আমি এই দুষ্টু দাদুকে শাস্তি দিয়েই ছাড়বো। সমাক তখন তার ছোট্ট মেয়ের মুখে এমন বড় মানুষের মতো কথা বলতে দেখে অনেক কান্না করতে থাকে, আর সেখান থেকে চলে যায়। কারণ আজ সে বাবা হিসেবে নিজেকে খুব অপদার্থ আর স্বার্থপর ভাবছে। নিজের মেয়ের সাথে হয়ে যাওয়া এত বড় ক্রাইম দেখেও না দেখার মতো করেছিল সে, যাতে নিজে না ফেঁসে যায়। তাই সে নিজের চোখের সামনেই আজ খুব ছোট হয়ে যায়। তো এরপর সমাক রাতের বেলা পাঞ্চালির সাথে কথা বলতে আসে তাদের মেয়ে টিকলিকে নিয়ে। তখন পাঞ্চালি বলে, টিকলির নামটা তোমার মুখে আনার কোনো অধিকার কি আর বাকি আছে? নিজেকে টিকলির বাবা হিসেবে আর দাবি করার মতন তো কিছুই থাকলো না। যদি তুমি সত্যিই টিকলির বাবা হতে, তাহলে যেই লোকটা তোমার মেয়েকে বাজেভাবে টাচ করলো, সেই লোকটার হাত ধরে কথা বলতে পারতে না, তাকে তুমি বাঁচানোর চেষ্টা করতে না। আর সম্পূর্ণা যে তোমার বোন, সেটাও তো আমি ভাবতে পারছি না। সম্পূর্ণা নন্দিনী অর্থাৎ একটা পরের মেয়ের জন্য নিজের জীবন থেকে সংসারকে দূরে সরিয়ে দিয়েছে, এখানে লড়াই করছে। আর তুমি তার ভাই হয়ে কি করলে? ছি, লজ্জা থাকা উচিত তোমার। আর আমি এখানে থেকে তোমাকে রোজ রোজ ঘৃণা করব। আমার মেয়ে টিকলিও তোমাকে কখনো ক্ষমা করবে না, মনে রেখো। তো রাতে সম্পূর্ণাকে তার মা বলে, আমি এবারও হীরককে কিছুই বলতে পারিনি, অনেক চেষ্টা করেও পারিনি। একদিন তো আমিই তোকে মানা করেছিলাম কথা বলতে, আজ সেই আমিই বলছি, কথা বল। তোর মধ্যে যতটা শক্তি আছে ততটা দিয়ে তুই লড়াই কর। আমি এবার তোর পাশে থাকবো, তুই কোনো চিন্তা করিস না। তো পরের দিনই সেই অনাথ আশ্রম থেকে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় হীরকের নামে। এই সব কিছু পড়ার পর নন্দিনী সম্পূর্ণাকে বলে, দিদি ভাই, এখনো তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, এমন চুপ করেই বসে থাকবে? সম্পূর্ণা বলে, আমি কি করব? তুই জানিস তো এই লোকটার হাতেই সব পাওয়ার। নন্দিনী বলে, দিদি ভাই, তুমি কিছু করার আগে এত ভাবতে কবে লাগলে? কই, আমার সময় তো ভাবতে দেখিনি। এক ঝটকায় নিজের 7 বছরের সংসার তুমি ত্যাগ করেছো শুধুমাত্র অন্যায়কে অন্যায় বলবে বলে। তাহলে আজ এইসব কি দিদি ভাই? সম্পূর্ণা বলে, সে যদি সমাক দাদার কোনো ক্ষতি করে তখন? সেই সময়ই সমাক এসে বলে, তখন তুই তোর দাদাকে দেখে নিবি। আমি জানি তুই পারবি, কিন্তু এই লড়াইটা তুই লড়বি। আমি আছি তোর পাশে। হ্যাঁ, আমি দেরি করেছি এই পর্যন্ত আসতে, তোর পাশে থাকার সিদ্ধান্ত নিতে, কিন্তু আমি আর চুপ থাকবো না। তুই পারবি এটা, তাই করে দেখা। আমার বিশ্বাস তুই জয়ী হবি। এবার আত্মবিশ্বাসী হয়ে ওঠে সম্পূর্ণা। পরে সবাই মিলে চলে আসে সেই অনাথ আশ্রমের একটা অনুষ্ঠানে। সম্পূর্ণা আজ কোনো ভয় না পেয়েই স্টেজে ওঠে আর তার জীবনের সব কাহিনী সবার সামনে বলে। আর তার সাথে হীরক যা করেছে সেই একই কাজ সে টিকলির সাথেও করেছে, যে সম্পর্কে তার দাদু হয়। এরপর সে বলে, আর এখানে উপস্থিত আরো অনেক বাচ্চারা এই সবের শিকার হয়েছে, তাদের কান্নাই সেই প্রমাণ। এই সব কিছুর পর সম্পূর্ণা বলতে থাকে, আমি তো এই লোককে শাস্তি দিতে পারবো না, কিন্তু আমি জানি আপনারা পারবেন।
তাই তাকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম। এই কথা বলেই টিকলিকে নিয়ে সে সেখান থেকে চলে আসে। তবে আসার আগে হীরককে একটা থাপ্পড় দিয়ে তবেই আসে। বাড়ি ফেরার পর একটা ভিডিও সহকারেও পাবলিশ করে সম্পূর্ণা এই সব কিছু, যেন তাকে দেশের কোনায় কোনায় সবাই চিনে রাখতে পারে আর তার অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। শেষমেশ সে অন্যায়ের বিরুদ্ধে ঠিকই রুখে দাঁড়াতে পেরেছে, আর এটাই হলো সম্পূর্ণা। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।